আমি একটা কথা আপনাকে বলি, এখানে আমাদের ইনস্টিটিউশনের স্টুডেন্টরাও কিছু অন্যান্য স্টুডেন্ট জয়েন করেছে। আপনি তাদের জন্য কিছু বলতে পারেন, যেহেতু সামনেই আমাদের নেট এবং সেট পরীক্ষা আছে ডিসেম্বর মাসে। আপনি তাদেরকে কিভাবে প্রিপারেশন করলে মোটামুটি এই স্বল্প সময়েও আমরা কিছুটা হলেও সিলেবাস কভার করতে পারবো, আপনি সেই বিষয়ে কিছু ওদেরকে জানাতে পারেন, বা আমাদের স্টুডেন্টরা তাদের একটু হেল্পফুল হবে যদি ওকে কিছু দিদি, কথা বলেন ওদেরকে। এখন আমাদের আর নেটের প্রিপারেশনের জন্য যে টাইমটা পড়ে আছে অলমোস্ট ধরে নেওয়া যাক 2 মাস, তার বেশি তো আমরা পাচ্ছি না, যেহেতু আমাদের ডিসেম্বর 6 থেকে সম্ভবত পরীক্ষাটা আরম্ভ হতে চলেছে। তাই এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের বৈঠকি যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে এবং বাইরে থেকে যারা এসেছে তাদের কাছে আমার একটাই বলার বক্তব্য হচ্ছে যে যাদের পড়া অলরেডি মানে সিলেবাসটা কভার হয়ে গেছে, তারা তাহলে এখন শুধুমাত্র রিভিশন কোয়েশ্চেন্স বিভিন্ন ধরনের দেখা এবং তার সাথে মডেল কোয়েশ্চেন্স গুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স যেভাবে ফলো আপ করা যায় সেটা, এবং তার সাথে যাদের এখনো মানে যারা একদম নিউ কমার্স বা ফ্রেশার্স, যারা সেরকম ভাবে এখনো পুরোটাকে কভার আপ করতে পারেনি, তাদের জন্য আমার একটাই টিপস বা ট্রিক্স গুলো যেগুলো হচ্ছে যে টোটাল সিলেবাস যদি তোমরা কভার আপ করে সামনের পরীক্ষায় বসতে চাও তাহলে সেটা কখনো সম্ভব হবে না। এবং সেইভাবেই যদি মানে মোটোটা থাকে মাথায় যে তোমাদের নেটটা তোমরা কোয়ালিফাই করে বেরোবে, তাহলে ভুল। যেটা করতে হবে যে যে সিলেবাস বা যে যতটা পোর্শন তোমার যতগুলো ইউনিট হয়ে গিয়েছে অলরেডি, সেটাকে তোমরা ফুল স্ট্রেংথে নাও, যার যতটা হয়েছে, ঠিক আছে। এবং বাকি যে যে জায়গা থেকে তোমাদের বাকি মানে টোটাল আদার্স ইউনিট যেগুলো তোমরা এখনো কভার করতে পারছো না এইটুকু টাইমের মধ্যে, সেটা থেকে একটাই যেটা করতে হবে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স এবং তার সাথে আলাদা তোমরা যে যে যেরকম বই ফলো করো বা যে জায়গা থেকে দেখো যে কোন জায়গাগুলো থেকে মেনলি কোয়েশ্চেন্স এর আগে এসেছে, ঠিক আছে, মানে কতগুলো কোয়েশ্চেন্স এসেছে এবং কোয়েশ্চেন্স এর প্যাটার্নটা কি, মানে অনলি এমসিকিউ, মানে আমরা যেরকম এমসিকিউ সব প্যাটার্নটাকে বললো, সেখানে অ্যাসারশন রিজনিং এর ব্যাপারটা সব থেকে বেশি আসছে কিনা, বা মানে ম্যাচ ওয়ান কলম উইথ কলম টু এরকম ধরনের কিছু আসছে কিনা, মানে সেইগুলোকে দেখে তোমরা একটা কোয়েশ্চেন্স এর লিস্ট তৈরি করো ফার্স্ট অফ অল। এবার সেইটা করার সাথে সাথে যেটা করো যে বেসিক টপিক গুলোর মধ্যে একদম ব্রডার লাইন, যে আমি 3-4টি বাক্যে জিনিসটাকে বোঝার জন্য কনসেপ্ট হলে আমার যেরকম হয় অন্তত, মানে যেহেতু 2 মাস যাদের যাদের এখনো পর্যন্ত সেইভাবে ধারণাটা হয়ে ওঠেনি বাকি আছে, তাহলে যেটা হতে পারে যে ম্যাক্সিমাম এরিয়াটা তোমরা কভার আপ করে নেটে যেতে পারবে। তার ফলে ওইটার উপর ভিত্তি করে তোমরা কোয়েশ্চেন্স ওখানে কিরকম আসছে, এনটিএ প্রত্যেক বছরই যেহেতু কোয়েশ্চেন্স এর প্যাটার্ন চেঞ্জ করে এবং নিত্য নতুন প্রশ্ন তৈরি করে, তাহলে তোমাদের পক্ষে হয়তো যেটা যে তোমরা 70% কোয়েশ্চেন্স অ্যাটেন্ড করে চলে আসতে পারো। আমি ম্যাক্সিমাম যেটা বলতে পারি যে 80ও কারো কারো হয়ে যেতে পারে, কিন্তু 100-এ 100 যদি তোমাদেরকে তৈরি করে যেতে হয়, তাহলে একটা হতে পারে যে যাদের ফুল ফরম্যাটে একদম রেডি তারা করে যেতে পারে, আর নচেত মানে যেটা হতে পারে প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করার পরে তোমরা পরীক্ষার ওখানে যখন দিতে গিয়ে দেখছো যে তোমাদের সেম প্যাটার্নে কোনো প্রশ্ন পড়ে গেল বা প্রশ্নটা প্যাটার্নটা আলাদা থাকলো, কনসেপচুয়ালি তোমরা সেটাকে অ্যাড্রেস করতে পারছো বা সেই জিনিসটাকে তোমরা উত্তর দিতে পারছো, তাহলে পসিবল। আদারওয়াইজ আমি বলবো যে যতটুকু হয়েছে সেটুকু নিয়ে তোমরা শুধু এই মেথডের মধ্যে যাও, না হলে সবটা পড়ে পরীক্ষা দিতে যাবো এইটা মাথায় থাকলে সিলেবাস শেষ করা সম্ভব নয়, যেহেতু একটা হিউজ সিলেবাস, মানে 1 বছরও কম পড়ে যায় ভালোভাবে পড়াশোনা করে রেডি হয়ে যেতে গেলে। এটা আমার মানে তোমাদের সকলের জন্য সাজেশনস। আচ্ছা, আমি এখানে আরেকটু দুটো কথা বলতে চাই, যে যেহেতু ডিসেম্বরের নেট এবং সেট দুটো পরীক্ষায় আমাদের আছে, আর আমরা বৈঠকি ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমরা মক টেস্ট সিরিজ নিয়ে আসছি পেপার 1 প্লাস পেপার 2 এর ওপর, মানে এখানে যারা ফিলোসফি তাদের সাবজেক্ট তাদের জন্য, এবং পেপার 1 তো কম্পালসারি সবার জন্য। তো সেটা আমাদের খুব সম্ভবত দুর্গাপুজোর পর থেকে আমরা শুরু করব। তো তোমরা যারা চাও
যে এই মক টেস্টগুলো দেওয়ার জন্য এটা একদম ফ্রি অফ কস্ট আমরা প্রোভাইড করব তোমাদের সুবিধার্থে। তো যারা চাও তারা অবশ্যই এখানে যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে একটা করে SMS করে দিও, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন করতে পারো, বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। আর সেখানে প্রতিদিন আমাদের নোটিফিকেশন দেওয়া হবে। আর একটা কথা স্যার যেটা বললেন, দেখো নেট পরীক্ষা, স্যার একটুখানি আপনার এই নিয়ে আমি একটু কথা বলি স্টুডেন্টদেরকে, বলতে পারি কি? হ্যাঁ, নিশ্চয়ই আপনার। হ্যাঁ, আমি আমার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি যে নেট পরীক্ষা 100% সিলেবাস কভার আপের পরীক্ষা নয়। যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমাদেরকে আগে শিখতে হবে যে এলিমিনেশনটা কি করে করবো। এলিমিনেশনের পরই আমরা সিলেকশন করতে পারবো। কারণ আমরা যদি 100% সিলেবাস ভাবি যে আমরা কভার করবো, সেটা সত্যি কোনোভাবেই সম্ভব করতে পারবো না। তো আমাকে দেখতে হবে যে কোন কোন টপিক থেকে বা কোন কোন ইউনিট থেকে প্রশ্ন আসছে, কিভাবে আসছে, সেগুলোকে আমাদেরকে আগে কাউন্টার করতে হবে। তারপরেই আমরা চেষ্টা করবো পড়াশোনা শুরু করবো। যারা একেবারে নতুন বিগিনার, তাদেরকে আমার এটাই যে বলার যে তোমরা এইভাবে জিনিসটাকে শুরু করো। মাত্র 2 মাসে যে তোমরা কিভাবে অন্তত 30 থেকে 40% সিলেবাস কভার করবে, তোমরা পরীক্ষা দিতে যেতে পারবে, কিভাবে পারবে। তো আগে এলিমিনেট করো কোন কোন ইউনিটগুলো থেকে প্রশ্ন খুব কম আসে, সেগুলোকে আমরা একেবারেই এখন কাজ করবোই না। কোথা থেকে বেশি আছে সেগুলোকে আমাদেরকে আগে দেখতে হবে। ঠিক আছে, এবার বাকি তোমাদেরকে স্যার বলে দেবেন। আমরা পড়তে পড়তে বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করব, পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের যাবতীয় যা প্রশ্ন আছে তোমরা অবশ্যই স্যারকে করবেন। আর স্যার আশা করি প্রশ্নের উত্তর দিতে পারবেন তোমাদের। ঠিক আছে স্যার, আমরা আজকের যে টপিক সেটা শুরু করি। ধন্যবাদ সকলকে। শেষ পর্যন্ত ক্লাসটা তোমরা দেখো, তবেই এটা তোমাদের কাছে বোধগম্য হবে। ওকে স্যার, প্লিজ শুরু করুন। থ্যাংক ইউ শ্রুতিদি। আমি শুরু করছি। আজকে আমাদের যে টপিকটা আমি পড়ানোর জন্য চুজ করেছি সেটা হচ্ছে এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রয়। এবার আপাতত আমাদের অনেকটা এই পোর্শনে এগিয়ে যাওয়া হয়েছে। আর কিছু ফিলোসফার্স যাদের আমরা এখানে দেখব, সেগুলোকে আমি যেভাবে দেখার চেষ্টা করেছি এবং আমাদের স্টুডেন্ট যারা যারা আছে তাদের কি যে একই প্যাটার্ন, অন্তত কনসেপ্ট গুলো, ফিলোসফিক্যাল কনসেপ্ট তাদের মধ্যে কিছুটা মিল আছে উভয়ের মধ্যে, আমরা সেইগুলোকে আগে আগে কভার আপ করার চেষ্টা করছি। এবং তার সাথে আমরা যেটা করার চেষ্টা করছি কি যে বাকি যেগুলো আমরা থাকবে সেগুলোর মধ্যে কোন কোন কনসেপ্ট থেকে বেশি প্রশ্ন আসছে সেগুলোকে আমরা দেখে এবং তার প্রশ্ন মানে একটা কোয়েশ্চেনিয়ার তৈরি করা, এবং তারপর আমরা সেটা মানে সেটা আমরা কতগুলো পাচ্ছি কতগুলো পাচ্ছি না সেখান থেকে একটা ইভালুয়েট করবো। তো আজকে যে টপিকটা সেইটা অনেকের কাছে যেটা হয়ে যায় যে এই সংক্রান্ত বই বা টপিক গুলো আমাদের কাছে ঠিক আমরা কোথায় পাবো সেটা ঠিক বুঝতে পারি। মানে কোন জায়গা থেকে আমাদের পড়লে ঠিক ভালো হয় এইটাই অনেকের কাছে বোধগম্য নয়। তাই বিষয়টা যেটা আছে আমরা একদম তার টেক্সট থেকেই পড়াশোনাটা করেছি। ঠিক আছে, তাই প্রথম পাঠার্থী যারা, তাদের কাছে কনসেপ্টটা যদি মনে হয় যে বুঝতে কোনো ধরনের অসুবিধে হচ্ছে, তাহলে ক্লাসের শেষে আমাকে তোমরা প্রশ্ন করো। তো এম.এন. রয়ের আমাদের যেটা দেখতে হবে যে তার অ্যাকচুয়ালি কোন স্ট্যান্ড পয়েন্ট বা কোন ব্যাকগ্রাউন্ড থেকে তিনি এই ধরনের কনসেপ্টগুলোর কথা ভাবছেন। মানে আদৌ কি তিনি একজন ফিলোসফার হিসেবে এই জিনিসটাকে দেখার চেষ্টা করছেন, বা তিনি ফিলোসফির বাইরে গিয়ে অন্য কোনো একটা জনারে থেকেও ফিলোসফিকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন, এইটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি তার স্ট্যান্ড পয়েন্টটা কোথায়। রয় আমাকে যেটা প্রথমেই মাথায় রাখতে হবে যে হি ইজ এ পলিটিক্যাল থিঙ্কার, ওকে, অফ মডার্ন ইন্ডিয়া, যেটা আমি বলেছি। ঠিক আছে, এবং তার স্ট্যান্ড পয়েন্ট কি, মানে কোয়েশ্চেন্স এর নোট নিতে থাকো বরাবর, যেরকম আমি ক্লাসে করিয়ে এসেছি, অনলাইনেও আমি বারবার বলবো, এবং বাইরে থেকে যারা আছো তাদের যদি কোনো অসুবিধে হয় বুঝতে হয়, ক্লাসের শেষে প্লিজ আমাকে কোয়েশ্চেন্স করে দিন। তাহলে রয়ের স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে রয় ইজ এ পলিটিক্যাল থিঙ্কার, ওকে, হ্যাঁ, অ্যান্ড হিজ স্ট্যান্ড পয়েন্ট ইজ কল্ড এ র্যাডিক্যাল হিউম্যানিস্ট। ঠিক আছে, র্যাডিক্যাল হিউম্যানিস্ট স্ট্যান্ড পয়েন্ট। এবার র্যাডিক্যাল হিউম্যানিস্ট কি আমি সেই জায়গাতে আসবো, কিন্তু র্যাডিক্যাল হিউম্যানিজম বা র্যাডিক্যাল যে হিউম্যানিস্ট স্ট্যান্ড পয়েন্ট, সেটার ব্যাকগ্রাউন্ডটা কিরকম আচ্ছা, ছিল। এক্সকিউজ মি,
এক্সকিউজ মি স্যার, হ্যালো। হ্যাঁ, তো বলছিলাম যে বলুন। ভিডিওটা অন করলে বোধহয় ভালো হতো, যদি ভিডিওটা অন করা যেত, ওকে, দাঁড়ান। স্টুডেন্টরা দেখতে পেলে ভালো হয়। ওকে, প্লিজ। দাঁড়ান দিদি, কারেন্টটা না এখানে অফ হয়ে আছে, ওই কারণে একটু মুশকিল হচ্ছে। মানে আমাকে দেখা যাবে কি? আমি লাইটটা জ্বেলে তাও করছি, দেখুন তো। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, দেখা যাচ্ছে, কোনো সমস্যা দিদি, নেই। am I visible? ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে। হ্যাঁ, ইয়েস ইয়েস, হ্যাঁ, ভিজিবল, অ্যাবসলিউটলি ফাইন। ওকে। তাহলে আমি যেটা ছিলাম, এবার নেক্সট আমি যেটায় আসছি, যে তাহলে আমার র্যাডিক্যাল হিউম্যানিজম কি? আমাকে এখন বেসিক প্রশ্ন কেউ একজন করতে পারে। মানে ফার্স্ট প্রশ্ন যেটা চলে গেল যে হিউম্যানিজম এই যে টার্মটা, এখান থেকে আমার র্যাডিক্যাল এই কথাটা যখন অ্যাডিশন হচ্ছে, ঠিক কি হিসাবে হচ্ছে? ওকে, তাহলে আমি প্রথমেই মানে আগে হিউম্যানিজম এই কনসেপ্টটার প্রতি জোর দেওয়ার জন্য ভাবছি কিরকম, যে মার্কসিজম এই যে টপিকটা, মানে আমাদের এই যে কনসেপ্ট, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফির কন্ট্রাস্টে আমাকে এই হিউম্যানিজম টার্মটাকে দেখতে হবে। ওকে, হ্যাঁ, মানে এম এন রয় তার যে ফিলোসফিক্যাল আইডিয়াস, সেই আইডিয়াসটাকে মার্কসিস্ট কনসেপ্টের ছাঁচে ফেলে আমাকে দেখতে হবে যে তিনি কি ধরনের ছিলেন। ঠিক আছে, দেখো আমি যে স্ক্রিনটা শেয়ার করছি সেখানে কি বলছেন, যে হি কনসিডারস হিমসেলফ অ্যাজ এ হিউম্যানিস্ট, ওকে, অ্যান্ড নট অ্যান অর্থোডক্স মার্কসিস্ট। এবার যদি আমি হিউম্যানিস্ট এই টার্মটার কথা বলি, তাহলে হিউম্যানিস্ট টার্মটার প্রতি কি বলা হচ্ছে, যে তিনি একজন ফিলান্থ্রপিক, এরকম স্ট্যান্ড পয়েন্ট থেকে আমি একে ভাবতে পারি। ওকে, এবার ফিলান্থ্রপিক স্ট্যান্ড পয়েন্ট থেকে আমি কিরকম করতে পারি, মানে একজন মানব হিতৈষী, বা আমরা তথাকথিত আজকের দিনে দাঁড়িয়ে যদি সেটাকে দেখার চেষ্টা করি, তিনি কি মানে অ্যাকচুয়ালি একটা সিভিল সোসাইটিতে আমাদের ভালোভাবে থাকার জন্য কোন কোন প্রেজুডিস আর কোন কোন ডগমা, এই ধরনের বিলিফ সিস্টেম গুলো থেকে আমরা বেরিয়ে গিয়ে একটা নতুন, মানে একটা নিউ কামার্স যাতে এসে সেটাকে খুব সহজে অ্যাডপ্ট করতে পারে, বা ডেভেলপড একটা সোসাইটিতে থাকতে গেলে যে যে জায়গাগুলো থেকে আমাকে দেখতে হতে পারে যে আমি আমার নতুন কি কি জিনিস অ্যাকসেপ্ট করলে আমি সেই জিনিসটার প্রতি বোধগম্য হব, সেইটা হচ্ছে আমার ফরমোস্ট, মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। ওকে, তাহলে তিনি কি করছেন ফার্স্ট এটা করার জন্য? হি ইন্ট্রিগেটেড র্যাডিক্যালিজম উইথ সায়েন্টিফিক হিউম্যানিজম। তার স্ট্যান্ড পয়েন্টে দুটো পয়েন্ট পাচ্ছি। নাম্বার ওয়ান, র্যাডিক্যালিজমকে তিনি এস্টাবলিশ করার চেষ্টা করছেন কি কি, ইন্ট্রিগেটেড র্যাডিক্যালিজম উইথ সায়েন্টিফিক হিউম্যানিজম অর নিউ হিউম্যানিজম। ক্লিয়ার? প্রথম কথা, মানে সায়েন্টিফিক হিউম্যানিজমকে তিনি তৈরি করবেন কিসের দ্বারা? র্যাডিক্যালিজম এই স্ট্যান্ড পয়েন্টের দ্বারা। ওকে, কিরকম? হিজ পলিটিক্যাল ভিউজ আর ফাউন্ড অন রিজনস অ্যান্ড মরালিটি, নট অন এনি ডগমা। এবার এই ডগমা কথাটার মানেটা কি যদি আমাকে এটা দেখতে হয়, তাহলে তার ফিলোসফিতে বা তার এই যে লেখা, যেটার মধ্যে তিনি চাইছেন যে আমি আহ, আহ, আমি আগে, মানে তার আগে ছেড়ে রেখে যাওয়া যে ধরনের তত্ত্ব বা যে তথ্য আমরা তার মার্কসিস্ট কনসেপশন, মানে যে ধরনের তত্ত্বগুলো পাই, ঠিক আছে, তিনি সেই পন্থীর হলেও মার্কসিস্ট কনসেপ্টের মধ্যেও তিনি দেখছেন যে আমার যে যে ল্যাকিউনাগুলো রয়েছে, বা আমরা যে বদ্ধমূল ধারণাগুলোর সাথে অভ্যস্ত, সেগুলোকে আমাকে ছেড়ে বেরোতে হবে। যদি আমরা সেটাকে ছেড়ে বেরোতে পারি, তাহলে আমার যে একটা রিফাইন্ড থিওরিকে আমি তৈরি করতে পারবো, সেইটা হবে আমার অ্যাকচুয়ালি নিউ হিউম্যানিজম। ওকে, তাহলে এটা কি করতে পারে? তিনি বলছেন Roy believed that the crisis of modern civilizations is due to the lack of integrated view of human nature. আমাদের মধ্যে যে
একটা একে অপরের সাথে যে ঐকান্তিক বোধ বা ইন্টিগ্রেশনস, এই যে কথাটার মধ্যে আমরা যেটা পাই, সেটা কিন্তু আমাদের মধ্যে নেই। ওকে, তাই ইন্টিগ্রেটেড যে ভিউ অফ হিউম্যান নেচার, সেটাকে ফার্স্ট আমাকে এস্টাবলিশ করতে হবে। এবং তাহলে কি করতে হবে, তাহলে তিনি যেটা করতে যাচ্ছেন, তাহলে তারপরে কি হতে পারে যে এইটা তৈরি হওয়ার পর আমার একটা মরাল এন্টিটি তৈরি হতে পারে। শুধু সেটা একটা অ্যাজ এ বায়োলজিক্যাল হিউম্যান বিং সেই মরাল এন্টিটিটা তৈরি হবে এমনটা নয়, বারবার বলার চেষ্টা করছি। ঠিক আছে, তিনি চাইছেন যে এটার মাধ্যমে আমার মানে একটা এমনই রেভলিউশনাইজ সোশ্যাল, পলিটিক্যাল সমস্ত আসপেক্ট থেকে যে ধরনের ফিলোসফিটা আমার, আমি মানে এটাকে সোজা কথায় বলতে গেলে যে এমন একটা স্কেচ তিনি তৈরি করার চেষ্টা করছেন যেটা হবে ভীষণ রেভলিউশনাইজড, মানে ওই পুরনো পন্থী জিনিসগুলোকে ছেড়ে আমার একটা নিত্য নতুনের জায়গা। এবং তার দ্বারা আমরা কি করতে পারবো, আমাদের মানে মেইন যে ইকোনমিক ডিটারমিনিজম, মানে কোথায় আমি সেই এবার চলে যাচ্ছি, যখন আমি মার্কসিস্ট কনসেপশন তুললাম, এবার তাহলে মার্কসের কনসেপ্টে যাও। মার্কসের কনসেপ্ট কাদের নিয়ে ছিল, অ্যাকচুয়ালি হচ্ছে বুর্জুয়া আর প্রোলেতারিয়েত, মানে বেসিক কথায় যদি আমরা এবার প্রোলেতারিয়েতরা কিরকম হচ্ছে, মানে তারা যে আমাদের ডায়ালেকটিক্যাল যে মেটেরিয়ালিজম, তার যে দান্দিক মানে বস্তুবাদ, এই যে কথাটা, ঠিক আছে, হেগেলিয়ান কনসেপ্টের যে ডায়ালেকটিক্যাল, সেই ডায়ালেকটিক্যালের সাথে এই যে মেটেরিয়ালিজম দুটো অ্যাড করে যে ধরনের টপিকটা আমরা পাই, সেখান থেকে কি হচ্ছে যে থিওরি অফ সারপ্লাস ভ্যালু, মানে উদ্বৃত্তের যে তত্ত্বমূল্য। এবার উদ্বৃত্তের তত্ত্বমূল্যটা কি, মানে আমাদের যে ওয়ার্কার বা লেবার ক্লাস যারা, তারা কি করছেন, তারা তাদের প্রাপ্ত যে শ্রম, সেই শ্রমটা তারা মানে আমার যদি 8 ঘন্টা শ্রম দিতে হয়, আমি সেই 8 ঘন্টার বদলে 10 ঘন্টা শ্রম দিচ্ছি, কিন্তু আমি টাকা পাচ্ছি হয়তো 8 ঘন্টার বা 8 ঘন্টার কম। ওয়েজ লেবার, এলিয়েনেশনস ইংরেজিতে যদি আমি এই টার্মটাকে বলতে থাকি, ঠিক আছে। এবার অ্যাকচুয়ালি এই টার্মের ভেতরে আমরা যাব না, কারণ আমরা যখন সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি দেখবো মার্কসের পয়েন্ট অফ ভিউ থেকে, তখন আমরা এই পয়েন্টগুলোকে আলাদাভাবে ডিপলি দেখবো। কিন্তু মেইন যে জায়গাটা হচ্ছে যে ইকোনমিক ডিটারমিনিজম পয়েন্টটা নেওয়া হোক, এবং তার সাথে কি যে ডিকটেটরশিপস অফ প্রোলেতারিয়েট, যেটার থিওরিটা কোথা থেকে আসছে, যে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম অ্যান্ড দ্য থিওরি অফ সারপ্লাস ভ্যালু। এটা অ্যাসারশন রিজনিং বা ম্যাচ কলম 1 with 2 যে যে জায়গা থেকে যেরকম ভাবে আসুক না কেন, এটা যেন মাথায় থাকে। এবার যদি তাই হয়, তাহলে কি তিনি বলছেন, আমি ইয়েলো কালার একদম লাইন করে যেটা দিয়েছি, এটা হচ্ছে তার কি পয়েন্ট প্রথম জায়গা থেকে, যে অ্যাকর্ডিং টু হিম দ্য ইকোনমিক স্ট্রাকচার অফ দ্য সোসাইটি শুড বি সো প্ল্যান্ড দ্যাট ইট উড প্রমোট ফ্রিডম অ্যান্ড ওয়েলবিং অফ দ্য ইন্ডিভিজুয়াল। আমাদের কখনোই তিনি বলতে চাইছেন না যে কোথাও মধ্যে একটা আমরা কোল্যাপস থাকি, ঠিক আছে। ফ্রিডম এবং ওয়েলবিং অফ দ্য ইন্ডিভিজুয়ালটা হচ্ছে কি কনসেপ্ট, যে যতক্ষণ আমাদের মধ্যে এই ফ্রিডম ব্যাপারটা না থাকবে, আমরা মানে আমরা কোথাও বন্ডেজ, উই আর বাউন্ড টু ডু দ্যাট, এই জিনিসটার মধ্যে থাকলে তখন কিন্তু আমাদের এই ওয়েলবিং ব্যাপারটা আসবে না। মানে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল অফ দ্য সোসাইটি যদি আমি তখন ধরি, হ্যাঁ, দে আর নট ফিট ফর দ্য ওয়েলবিং অফ দ্য সোসাইটি। ওকে, তো তাহলে তিনি তারপর কি বলছেন, যে হি অ্যাসার্টস দ্যাট দ্য টাস্ক অফ এভরি ফাইটার ফর আ নিউ হিউম্যানিস্টিক ওয়ার্ল্ড would be to make every individual conscious to his innate rationality. আমার যে innate rationality, এই innate rationalityর মধ্যে দিয়ে আমাকে যেটা দেখতে হবে, যে আমরা যারা এই তত্ত্বটাকে মানে থিওরি অফ সারপ্লাস ভ্যালু বা ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, এটাকে র্যাশনালিটি থেকে বেরিয়ে গিয়ে একটা মানে কি বলবো, মানে বুদ্ধিবৃত্তি জায়গাটাকে আমরা যখন হারিয়ে ফেলি টোটালি, আমরা তখন একটা কি করি, মানে আমরা তখন ইনজাস্টিস এরকম একটা দিকে থেকে, মানে আমরা মরালি ইরেশনালস এই জায়গাটার মধ্যে দিয়ে রাখার চেষ্টা করি, ঠিক আছে। এবার ইরেশনালস যখন হয়ে যায়, তখন আমাদের ক্ষেত্রে যেটা হয়, যে আমরা একটা ঠিক কাজকেও সব সময় এরকম ভাবে দেখার চেষ্টা করব, যে আমরা ওকে যদি 2 টাকা আমার থেকে পাওয়ার মূল্য, আমি ওকে 1 টাকা দেব বা 50 পয়সা দেব, সেটাই আমার জন্য ঠিক। আমি কিন্তু একবারও জাস্টিফাই করে জানবো না যে আমি আদৌ তাকে কি তার যথার্থ মূল্যটা দিচ্ছি, হ্যাঁ কি না, প্রথমত তাই, ঠিক আছে। এবার যদি
আমি তাকে দিই, এটা আমার মাথায় থাকে, তাহলে আমি সত্যিই তার কাছে ইনজাস্টিস করছি। এইটা রয়ের জায়গা থেকে এই যে হিউম্যানিজম, এবার আমি জায়গাটা দিই মানে সত্যি কি আমরা এবার রিলেট করার চেষ্টা করো, আগে টপিকটাকে বোঝার চেষ্টা করো, মানে এই 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 জিনিসগুলো যেহেতু বই মারফত বা আমাদের কলেজ ইউনিভার্সিটি থাকে না, তাই আগে বিষয়গুলো খুব শুষ্ক হলেও আমাকে জানতে হবে যে কি। এবার হিউম্যানিজম এই যে বলছে, এই যে মানবতাবাদ বা তার তাহলে কি, কোথা থেকে আসছে জায়গাটাকে, এইটা যে আমরা মানুষ হিসাবে তাদের পাশে দাঁড়িয়ে সত্যি কি মানুষের মতো কাজ করতে পারছি একটা জায়গা। Thus, Roy stresses that neither capitalism nor parliamentary system can solve the problems of mankind. নেক্সট যে জায়গাটা আমি আসছি, ঠিক আছে, তাহলে আমরা কোনো মতেই ক্যাপিটালিজম মানে পুঁজিবাদ যে আমাদের এই জায়গাটা সমস্যার সমাধানটা করে দেবে এটাও নয়, আবার পার্লামেন্টারি সিস্টেম যে আমাদের এটাকে করতে পারবে সেটাও নয়। তাহলে কি করতে পারে? একমাত্র নিউ হিউম্যানিজম ইজ দ্য অল্টারনেটিভ, ওকে, which reconciles social organizations and individual freedom. তার কনসেপ্টে একমাত্র এই নিউ হিউম্যানিজমই হচ্ছে আমার একমাত্র অল্টারনেটিভ একটা ওয়ে, যে ওয়ে আউটের মধ্যে আমি কি করতে পারি, একদিকে আমার সোশ্যাল অর্গানাইজেশনসটা রেভলিউশনাইজ হচ্ছে, আর ইন্ডিভিজুয়াল ফ্রিডমটা আমার একটা এরিনার মধ্যে থাকছে। আমি দুটোকে কনজয়েন করে এক জায়গায় এনে আমি কিন্তু ফার্দার প্রোগ্রেসের ব্যাপারে যেটা ভাবার কথা বলছি, যেটা আমার সোসাইটিতে চেঞ্জেস আনবে, সেটাই একমাত্র রাস্তা। So his philosophy of radical humanism is considered as his most important contributions, which may provide for a strong foundations to Indian democracy. তাহলে আমার এতক্ষণ ধরে আমি যে জায়গাটা দেখার চেষ্টা করলাম, তাহলে কি হলো যে রয়ের যে মেন জায়গা সেটা কি, অ্যাজ এ ফিলোসফার হিসেবে তিনি এই জায়গাটাকে দেখছেন না, কি হিসেবেন পলিটিক্যাল থিঙ্কার এবং অ্যাজ এ পলিটিক্যাল এনথুসিয়াস্ট, how to synthesize the Indian democracy, or how can we refine the Indian democratic concepts through the idea of radical humanism, or by the introduce of the new notions of new humanisms. Okay, নেক্সট হচ্ছে রয় যে কনসেপ্ট, এবার আমরা আসছি যে রয়ের যে স্টেজগুলো, ওকে, রয়ের স্টেজের মধ্যে মানে তিনি দেখাতে চাইছেন যে তিনি তিনটে স্টেজকে বর্ণনা করছেন। নাম্বার ওয়ান, ইন দ্য ফার্স্ট স্টেজ, এটা যেটা হয়েছে কিছু একটা, যে আমি হাইলাইট গুলো প্রত্যেকটা স্টেজই আলাদা আলাদা দিয়েছি, তার কারণে ইন মানে তলা আন্ডারলাইনও গেছে, কিন্তু কোনোভাবে দেখ ইন দ্য থার্ড অ্যান্ড দ্য ফাইনালটা ব্লক হচ্ছে, আবার এটা হয়নি কেন জানি না। তো যাই হোক, ইন দ্য ফার্স্ট স্টেজ প্রথমটা কি, হি ওয়াজ আ ন্যাশনাল রেভলিউশনারি এঙ্গেজ ইন স্মাগলিং আর্মস অ্যান্ড মানি ফর দ্য রেভলিউশনারি মুভমেন্ট ইন বেঙ্গল। ফার্স্ট ফেজ মানে রয়ের ফেজ গুলো আমাদের নিয়ে যে প্রশ্নগুলো আছে, যে মানে তার এই চেঞ্জেসের ক্ষেত্রে সোসাইটিতে কোন পর্যায়ে তিনি কি কি ছিলেন, একটা গেল। সেকেন্ড কি, ইন দ্য সেকেন্ড স্টেজ হি ওয়াজ আ মার্কসিস্ট অ্যাক্টিভ ইন কমিউনিস্ট মুভমেন্ট, দ্বিতীয়, ওকে। থার্ড, ইন দ্য থার্ড অ্যান্ড দ্য ফাইনাল হি ইমার্জ অ্যাজ আ র্যাডিক্যাল হিউম্যানিস্ট বাই ডিজার্নিং মার্কসিজম। এবার র্যাডিক্যাল হিউম্যানিস্ট আমি বারবার বলছি, তিনি এমন ভাবেই সেটা যাচ্ছেন যে ডিভিয়েট ফ্রম মার্কসিজম থেকে ডিভিয়েট করছেন, শিফটিং টু হিউম্যানিজম, ওকে। ডিজোনিং মার্কসিজম মানে মার্কসিস্ট কনসেপ্ট, একজন পলিটিক্যাল এনথুসিয়াস্ট অ্যাজ এ অ্যাক্টিভ কমিউনিস্ট যখন আমি বলছি, তাহলে কমিউনিস্ট ঘটনা আমাকে বেসিক জিনিসটা মাথায় রাখতে হবে। আমি বারবার সবার ক্ষেত্রে বলবো যে তাহলে মার্কসিস্ট ঘটনার বাইরে গিয়ে কমিউনিস্ট হওয়া যায় না, এইটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে যদি সেটা হয়, তাহলে রয়ের স্ট্যান্ড পয়েন্ট কোথায় আলাদা, বারবার বলছি যে ডিসওনিং মার্কসিজম বলছে, তিনি অ্যাজ এ অ্যাক্টিভ কমিউনিস্ট, মাথায় রাখো, কিন্তু মার্কসিজম থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন, তিনি ট্রানজিশনস ফ্রম মার্কসিজম টু র্যাডিক্যাল হিউম্যানিজম, ওকে। সো অ্যাজ এ intellectuals, Roy had a zest for new ideas. So what are the ideas? এই হচ্ছে যে তার রয়ের যে নিউ কমিউনিস্টের ক্ষেত্রে তার এই জায়গাটা, যেমন তিনি ফার্স্ট তার আমি একদম ব্লু যে পয়েন্ট যে জায়গাটা আছে, মানে প্রথম ইয়েলো পয়েন্ট আমি অলরেডি বারবার বলছি, তিনি কাদের দ্বারা প্রভাবিত ছিলেন, মার্কস, হবস, হেগেল, লেনিন, এবং তার সাথে আরো অনেক অনেক থিঙ্কার তৎকালীন ছিল, রুশো টুসো, কিন্তু আমরা
প্রধানত তার এই যে হিউম্যানিজম যে তত্ত্ব, সেটার পিছনে কিন্তু এনাদের ভূমিকাটাই বেশি বেশি পরিমাণে পাই, ঠিক আছে। তাই ব্লু যে মানে আমি লাইনটা করছি এইটা, এবার এসো যে হিউম্যানিজম আমি বারবার করে যেটা বলার চেষ্টা করলাম সেটা কি। ওকে, দ্য টার্ম হিউম্যানিজম হ্যাজ বিন ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড হিউম্যানাস, ওকে, নোট, meaning a systems of thought primarily concerns with human being and with human affairs in general. হিউম্যান বিং এন্ড হিউম্যান অ্যাফেয়ার্স ইন জেনারেল যদি আমাকে বলা হয়, তার মানে যেটার মধ্যে মানুষ যেমন ইনভলভ, মানুষকে ঘিরে থাকা টোটাল সিস্টেমটাও কিন্তু সেইভাবেই ইনভলভ, মানুষের বাইরে কোনো কিছু না। ওকে, সো দেয়ার হ্যাভ বিন সেভারাল স্কুলস অফ হিউম্যানিজম, পার্টিকুলারলি ফ্রেঞ্চ এন্ড জার্মান স্কুলস, হুইচ হ্যাভ কন্ট্রিবিউটেড মাচ ইন ইটস ডেভেলপমেন্ট ইন হিস্ট্রি। এবার এই যে বিভিন্ন ধরনের স্কুলস গুলো যাদের কথা বলা হচ্ছে, তারাও কিন্তু রয়ের এই নতুন যে র্যাডিক্যাল হিউম্যানিজম বা নিউ হিউম্যানিজম, এই দুটো টার্ম দিয়ে যেটা বোঝার চেষ্টা করি না কেন, তার উপর যথাযথ ভূমিকা রাখে। সো হাউএভার অল অফ দেম হ্যাভ ওয়ান কমন থিং, দ্যাট দে অ্যাটাচ প্রাইমারি ইম্পর্টেন্স টু ম্যান। এই কথাটা আমি বলতে চাইলাম, এটা একটা নোশনস। এটা যদি প্রশ্ন পড়ে যে নিউ হিউম্যানিজম বা র্যাডিক্যাল হিউম্যানিজমের একটা কমন বা ইন আ নাটসেলস উই ক্যান সে where one can see the primary importance of man, ঠিক আছে, মানে মানুষ যেখানে শেষ কথা, মানুষের সিগনিফিকেন্সটা যেখানে শেষ কথা, এটার বাইরে কিন্তু আমরা সেটা ভাবতে পারি না। দ্য হিউম্যানিস্ট অ্যাসার্টস দ্যাট ম্যান বাই নেচার ইজ গুড অ্যান্ড কেপেবল অফ ইনডিফিনাইট অ্যাডভান্সেস টুয়ার্ডস পারফেকশন। ওকে, তাহলে হিউম্যানিস্ট অ্যাসার্টস কি, মানে অ্যাপ্রোচটা আমার যেখান থেকে আসছে যে মানুষের মধ্যে এত অসম্ভব কিছু ভালো গুণ এবং ক্ষমতা রয়েছে যে আমরা তাদের দ্বারা সমস্ত ধরনের কাজ বা সৃষ্ট সমস্ত কিছুকে কোথায় নিয়ে যেতে পারি, একটা উৎকর্ষের ছোঁয়ায় নিয়ে যেতে পারি, যদি আমি মনে করি যে মানব একটা সম্পদ মাথায় রাখ। কারণ যদি আমি মনে করি না, জাস্ট সে তার লেবারটা দিয়ে গিয়ে আর তার মধ্যে আমরা কিছু ভাবতে পারছি না, তাহলে কিন্তু আমাদের সেই জায়গাটা হবে না, ঠিক আছে। নেক্সট পয়েন্ট যেটা গ্রিন কালারের, এটা ভীষণ ইম্পর্টেন্ট যে তার ট্রানজিশনসটা কিরকম হচ্ছে। সো দেখো, রয় কনসিডার হিমসেলফ অ্যাজ এ র্যাডিক্যাল, নট অ্যান অর্থোডক্স। দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন অর্থোডক্স অ্যান্ড র্যাডিক্যাল? র্যাডিক্যাল আমরা যখন বলি সেটার মধ্যে একটা স্টঞ্চ ভাব থাকে, ওকে, মানে সেটা ভীষণ একটা মানে কি বলবো, রোবাস্ট সেন্সে আমরা এই টার্মটাকে ইউজ করার কথা ভাবি, হ্যাঁ, যখন আমরা র্যাডিক্যাল এই টার্মটার কথা ভাবি, হ্যাঁ। when we use the term orthodox, that's mean there there are something that which are related to prejudice, গোঁড়ামি। অর্থোডক্স যে কোনো কিছুতে মানে সেই চিরাচরিত চিরন্তন জিনিসগুলোকে যখন টান ধরে এনে এনে তাকে আবার ঘেটে কোনো কিছুকে বলা হয়, তার বাইরে কিন্তু যে গোঁড়া যাকে বলা হয় মানে ভীষণ, ঠিক আছে। সো 1940 to 1947, দ্যাটস দ্য ইয়ার রয় ট্রানজিশনস ফ্রম র্যাডিক্যাল টু মানে অর্থোডক্স টু র্যাডিক্যাল। ওকে, so he changed from radicalism to what he called integral scientific humanism. আমি নোট করতে মানে সবাইকে বলবো যে ইন্টিগ্রাল সায়েন্টিফিক হিউম্যানিজম, নিউ হিউম্যানিজম, তাহলে তিনটে নামে আমি পাচ্ছি রয়ের যে স্ট্যান্ড পয়েন্ট। হিউম্যানিজম, র্যাডিক্যাল হিউম্যানিজম যেটা, সেটাই হচ্ছে নিউ হিউম্যানিজম, অর ওয়ান ক্যান সে ইন্টিগ্রাল সায়েন্টিফিক হিউম্যানিজম। ইন অগস্ট 1947, in the manifesto of new humanism, Roy explained his political views, okay, as being founded on reasons and morality and not on any dogma. বারবার যেটা তিনি জোর দেওয়ার চেষ্টা করছেন যে সেখানে কোনো ধরনের ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ ডগমা, but rather there should be present reasons, and on the other hand there are morality. Okay, so Roy says most revolutionary political practice be guided by the Jesuitic dictum, the end justifies the means. এই যে আমি কথাটা বললাম, এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, এই কথাটা মার্কসিস্ট কনসেপশনে আমরা বারবার পাই। তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে যে আমার
যে এন্ডস আমার যেটা থাকে জাস্টি মানে আমার উদ্দেশ্য যে জিনিসটা আছে সেইটা আমার লক্ষ্যটাকে এ করে। ওকে, the final sections of revolutions being its moral appeal, the appeal for social justice. আমি আগেও বারবার বলেছি আমার কথাটা যদি খুব কঠিন ভাবে না যায় তাহলে তাহলে কি হতে পারে? তিনি বলছেন যে communist political practice has not taken the world, okay, not even the working class, anywhere near a new order of freedom and social justice. Rather, on the contrary, it has plunged the army of revolutions, proletarian as well as non-proletarian, in an intellectual confusion, like spiritual chaos, emotional frustrations, and general demoralizations. কোথায় প্রবলেমটা? এবার এখানটা আমাদেরকে দেখা যায়। বলছেন যে দেখো, মানে সোজা কথায় আমি আসি যে আমরা যারা তথাকথিত ইন্টেলেকচুয়ালস বলে নিজেদেরকে সোসাইটিতে ক্লেম করি, তারা যে মোটোটা বা যে মোটিভ বা ইন্টেনশনস আমি যাই বলি না কেন, যেটা নিয়ে চলে সেটার একটাই মানে স্ট্যান্ড পয়েন্ট। সেই স্ট্যান্ড পয়েন্টটা কিরকম যে আমরা কত কম পয়সার বিনিময়ে আমরা কত বেশি মুনাফা লাভ করব, রাইট? এটা আমাদের মানে বিজনেস ক্লাস ওরিয়েন্টেড যে ধারণা বা ক্যাপিটালিজম যে ধরনের যেটা, সেটা আমরা ভাবতে থাকি। এবার যদি আমরা সেই ধরনের ধারণার মাধ্যমে যাই, ঠিক আছে, তাহলে আমরা সত্যি কি এই যে ওয়ার্কিং ক্লাস এক মানে সোজা কথায় শ্রমিক শ্রেণীর একদিন জেগে উঠবে এই যে কথাটা, এবং একদিন তাদের দ্বারাই এই প্রোলেতারিয়েত বা এই যে মানে যারা এই যে যারা মানে প্রোলেতারিয়েতদের দ্বারা বুর্জুয়া শ্রেণী তাদের যে নস্যাৎ হবে, এই ধরনের কনসেপ্ট আমরা মুখে যতই বলি না কেন, এইটা হচ্ছে একটা ইউটোপিয়ান কথা, সোজা কথা, ঠিক আছে? মানে যে কোনো এখানে তোমরা যারা যারা সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফিতে পড়েছো, বারবার ওই মার্কসিস্ট কনসেপশনকে শেষে বিভিন্ন মার্কসিস্ট ফিলোসফার বা সবাই তারা একটা কথা বলার চেষ্টা করে যে এটা ভীষণ ইউটোপিয়ান। ইউটোপিয়ান কারণটা কি? কারণ হচ্ছে একটাই যে আমার মানে সবাই প্রত্যেকে যেটা চায় যে এটা এরকম ভাবে ঠিক হবে না। আমরা অ্যাকচুয়ালি আমাদের মানে উপার্জিত যে অর্থ, সেই অর্থটা যদি আমরা সৎ পথে রোজগার করা, এবার মানুষ যদি তার প্রয়োজনের অতিরিক্ত অনেক অর্থ তার নিজের কাছে রাখে, তাহলে সেই অর্থটা সে অন্য প্রয়োজনে দিতে যাবে কেন? প্রথম প্রশ্ন হচ্ছে এইটা। মার্কস বলছেন যে না, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস এই ধরনটা আমি যদি দেখি, বা ইকুয়াল ডিস্ট্রিবিউশন ফর এভরি পিপলস অফ দ্য সোসাইটি যে জিনিসটা, তাহলে এটা আছে সে অতিরিক্ত কিনলেই আমার সেটাকে ঢাকাতে হবে। অ্যাকচুয়ালি এই জিনিসটা কি সম্ভব? প্রশ্নটা আসছে এখানটা, ঠিক আছে? এই জায়গা থেকে আমাকে তার যে সায়েন্টিফিক মানে পার্সপেক্টিভ এম এন রয়ের, তাহলে আমাকে এটা দেখতে আরো সাহায্য করবে। তাহলে তিনি কি বলছেন তখন? যে Roy viewed history can't be considered merely a succession of events, and it contains the records of man's struggle for freedom. So, in the past, man either submitted to the forces of nature or to a blind faith in the existence of a supernatural agency like God, finding himself and helpless against the force of nature. He wanted and deliverance and imagined God for absolute dependence and subordinations. টোটালটাই তিনি দেখার চেষ্টা করছেন কি, যে সব সময় অতীত থেকে আজও প্রত্যেকটা দুর্বল বা তথাকথিত সেই ধরনের মানুষ আমরা যাদেরকে ভাবি, তাদের একটাই কনসেপ্ট থাকে যে তারা সবকিছু শেষে না ভগবানের কাছে নিজেকে ছেড়ে দেয়।
ভগবান আমাদের এইটা থেকে রক্ষা করবেন, আমার আর কিছু যদি না হয় তাহলে আমি তাকে এটা ছেড়ে দিলাম, এবং টোটাল মানে অ্যাবসলিউটলি যেটা ডিপেন্ডেন্স, ওই যে পুরোপুরি তাদের কাছে আত্মসমর্পণ করে দাও, এবং দেওয়ার পর তিনি আমার জন্য যেটা রেখেছেন, আমার পক্ষে তো এটা সম্ভব নয়, তাহলে তার দ্বারা আমরা এটা অ্যাকচুয়ালি মানে তিনি বলার চেষ্টা করছেন সোজা ভাষায় যে না, আমি যদি এটাই দেখি তাহলে স্ট্রাগল ফর দ্য সোসাইটি বা এই যে ক্লাস স্ট্রাগল, এই জিনিসগুলো আমার কিন্তু সম্ভব নয়, কখনোই আমি এই জায়গাটা থেকে বেরোতে পারবো না যদি না আমরা এই জিনিসটাকে করি। ওকে, তো as a result of several hundred years of struggle, man ultimately succeed in casting off the illusions of his relations with God. বোঝা গেল, মানে একটা ইলিউশনস রিলেশনস টু গড, এই যে কথাটা বলার চেষ্টা করছে, এটা একটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ভ্রম। আমরা কিন্তু এই ভ্রমিতেই আচ্ছন্ন, এই ভ্রমের বাইরে যতক্ষণ না যাব আমরা বুঝতে পারবো না যে তিনি আমাদেরকে রক্ষা করবেন না, অ্যাকচুয়ালি আমাদেরকেই নিজেদেরকে এই জায়গাটা থেকে রক্ষা করতে হবে নিজেদের। ওকে, তাহলে এই হচ্ছে একটা জিনিস। এবং তখন তিনি কি বলছেন যে সেইটা থেকে, so liberated from the tyranny of theology and the prejudices of supernaturalism, mankind marched towards what he called modern civilizations. নতুন ধরনের আমার যদি সিভিলাইজেশনস এর কথা ভাবি, তাহলে আমার যেটা প্রথমেই দেখা উচিত যে আমার এই সুপার ন্যাচারালিজম বা যে ধরনের অতি প্রাকৃত যে ধরনের ঘটনা, সেটাকে আমাকে কোথাও সায়েন্টিফিক্যালি তার জাস্টিফিকেশন আনতে হবে, মানে সেটা ভগবানের দ্বারাই সৃষ্ট, এর বাইরে আর কিছু হতে পারে না অন্যটা, এই ধারণা এ করলে আমি কিন্তু সেটা কখনোই দেখতে পারবো। হ্যাঁ, অ্যান্ড ইন সাচ আ সিচুয়েশন সো আই ফেল্ট দ্য নিড অফ আ নিউ ফিলোসফি। এইখানটাই আসিস তার সেই জায়গাটা, টু ইউজ ইন দ্য এজ অফ ম্যান ইট হ্যাড টু বি প্রাইমারিলি কনসার্নস উইথ হিউম্যান লাইফ, and a philosophy which would set human spirit free, a philosophy which could explain all the phenomena of nature and experiences of human life without any reference to supernatural powers, যেখানে মানে রয়ের কনসেপ্টে আর কিন্তু আমাদের এই যে সুপারন্যাচারাল পাওয়ার্স, এই যে জিনিসটা তিনি কিন্তু না, কারণ সুপারন্যাচারাল পাওয়ার্স এর দ্বারা তিনি মনে করেন যে না, আমাদের মানুষই শেষ কথা, মানুষের মধ্যে যদি আমি এই হিউম্যানিজমের কনসেপ্টটা প্রত্যেক জায়গাতে আমি ছড়িয়ে দিতে পারি এবং তিনি যদি সম্পদ হন, তাহলে অ্যাকচুয়ালি তার দ্বারা সৃষ্ট কাজটাই কিন্তু সোসাইটির জন্য যেটা হবে সেটাই শেষ কথা, এর বাইরে কিন্তু কিছু হতে পারে না। মানে মানুষই আমাকে কিন্তু সোশ্যাল পারপাসে, সোশ্যাল নিডস বা সোসাইটিতে আমি যা কিছু তৈরি করার কথা ভাবি, সেখানে কিন্তু তার মানে তার রেশনালিটি, তার রিজন, তার থট প্রসেস, তার সোসাইটিতে কন্ট্রিবিউশনস, এই টোটালটা ম্যাটার করবে। এর বাইরে কিন্তু আমরা কোনোটাই, মানে যদি আমরা সুপার ন্যাচারাল এরকম কোনো কিছুর উপর ছেড়ে দিই, তাহলে কিন্তু এটা হবে না। ওকে, নেক্সট হচ্ছে আমি এবার অনেকটা মানে স্কিপ করলাম, মানে একই মানে ওই জায়গাটা যারা পড়বে মেটেরিয়ালটা, ওটা ওটা সেম জিনিসকে বিভিন্ন রকম ভাবে যেটা আসছে, সেটা মেইনলি আমি এটা থিওরিটাকে তো অলরেডি বুঝিয়ে দিলাম। এবার যেটা আসছে যে তার নিউ হিউম্যানিজমের আউটলুকটা কোন জায়গা থেকে। ওকে, নিউ হিউম্যানিজম ওয়াজ কসমোপলিটন ইন আউটলুক, মানে এই যে কথা, এর ক্ষেত্রেও যেটা বলছে কসমোপলিটন, আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার। মানে কসমোপলিটন এই টার্মটার দ্বারা যেটা আমরা অ্যাকচুয়ালি বোঝাতে চাই, ভীষণ ভীষণ একটা খুব গ্রেঞ্জার্স, মানে অনেক অনেক যে ধারণা আমাদের তথাকথিত নর্মাল ধারণার মধ্যে না, অনেক হাই স্ট্যান্ডার্ড কোনো কিছুকে বোঝাতে এই ওয়ার্ডটাকে আমরা যখন ব্যবহার করি, ঠিক আছে। সো ইট কুড থিঙ্ক নট ইন টার্মস অফ দ্য নেশনস অর আ ক্লাস, বাট অনলি ইন টার্মস অফ ম্যান। একদম মানে শুরু থেকে বলে আসছি, এটা ইম্পর্টেন্স অফ ম্যান, এই কনসেপ্টটা নিউ হিউম্যানিজম যদি কোনো প্রশ্ন পড়ে, যে যদি অপশনস আমাদের থাকে যেটা কনসেপ্ট অফ ম্যানের ক্ষেত্রে যায়, শুধু সেটাই, নট ইন আ ক্লাস। বারবার বলছে কিন্তু যে নেশনসের জন্য না, ক্লাসের জন্য না, বাট অনলি ইন টার্মস অফ ম্যান. Such a conceptions could be the foundations of new humanism because it is a humanism enriched and reinforced and elaborated by scientific knowledge, okay, and social experience gained during the centuries of modern civilizations. Okay, so his humanism is pledged to the ideal of a commonwealth and fraternity of free men.
মানে আমাদের তথাকথিত সমস্ত প্রকার মানুষের জন্য যদি তিনি কিছু ভাবতে পারেন, তাহলে মানে যদি কিছু ভাবা যায়, তিনি যেটা ভেবেছেন, তাহলে এই ধরনের একটা জিনিসকে তিনি বলছেন যে আমরা মানে উইদাউট এনি প্রি অ্যাজাম্পশনস ওয়ান ক্যান অ্যাকসেপ্ট দিস থিওরি অ্যান্ড মুভ ফরওয়ার্ড দ্যাট. He believed that a commonwealth of morally and spiritually liberated individual is the fundamental requirement of the realizations of a better and healthier society. বোঝা যাচ্ছে আমি যে থিওরিটা বারবার বলেছি যে আমার সাথে পড়াগুলো যেন লিঙ্ক আপটা এখানেই হয়ে যায়, মানে ক্লাসের শেষে যেন পরিষ্কার হিউম্যানিজমটা কি বোঝা থাকে। তিনি এটাই বলতে দেখ, স্পিরিচুয়ালি লিবারেটেড মানে স্পিরিচুয়ালি লিবারেটেড, এই যে কথাটা এটা খুব সিগনিফিকেন্ট। মানে স্পিরিচুয়ালি লিবারেটেড কারা যদি আমাদেরকে বলা হয়, মানে আমরা প্রত্যেকেই যেটা হতে পারে ইকোনমিক্যালি, ঠিক আছে, বা প্লেজারেবল কোনো পারপাস বা এই সমস্ত কিছু দিয়ে যে কোনো কিছু ভাবতে পারি, কিন্তু স্পিরিচুয়ালি লিবারেটেড তোমাকে যদি মানে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে, তাহলে আমাদের কাছে উত্তরটা একটু ডিফিকাল্ট, কারণ স্পিরিচুয়ালি লিবারেটেড এতটা সোজা নয়। এবার ইন্ডিয়ান ফিলোসফিক্যাল টার্মে যদি আমি সেটাকে ধরি, যে কনসেপ্ট অফ কি মুক্সা, সেটা আবার অনেক হাই কনসেপ্টে চলে গেলাম, সেটাকে না, আমাকে এখানেই যদি আমি কন্টেম্পোরারি থটের পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করি, তাহলে এটা একটা এমন যে আমি সোসাইটির মধ্যে থেকেও, সোসাইটির মধ্যে তথাকথিত সেই চিরাচরিত তদানীন্তন যে প্রথাগুলো চলে আসছে, সেগুলো থেকে আমাকে কি করতে হবে, যে আমাকে না কোথাও নতুন কিছু জিনিসের কথা ভাবতে হবে। ওকে, মানে আমি যেন ওর মধ্যে থেকেও মুক্ত আধ্যাত্মিক যে উন্নতি, এই স্পিরিচুয়ালি টার্মটা দ্বারা তো বোঝায় স্পিরিচুয়ালি লিবারেটেড ইন্ডিভিজুয়াল, মানে তার তার ক্ষেত্রে এই ধরনের একটা তত্ত্বকে বোঝায়। ওকে, such a humanistic society would be a spiritual community. সেই জন্য বারবার বলছি, প্রত্যেকটা পার্সন সেই সোসাইটির হবে কি ভীষণ স্পিরিচুয়াল, নট লিমিটেড বাই দ্য বাউন্ডারিজ অফ ন্যাশনাল স্টেটস লাইক ক্যাপিটালিস্ট, ফ্যাসিস্ট অর এনি আদার কাইন্ড। তার এই কোনো বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ নয়। বাউন্ডারি গুলো কিরকম, যেটা হচ্ছে যে ক্যাপিটালিস্ট, ফ্যাসিস্ট অর এনি আদার কাইন্ড, মানে যা যা আমি সেখানে ভাবি এর মধ্যে, ঠিক আছে। এইটা হলো আমার নিউ হিউম্যানিজমের যে আলাদা আউটলুক আমি যেটা বললাম। ওকে, এবার হচ্ছে র্যাডিক্যাল হিউম্যানিজম তো আমরা শিখলাম, তাহলে র্যাডিক্যাল হিউম্যানিজমের পরে এর ইতিমধ্যে আমি যতটুকু পড়িয়েছি, কার কোনো প্রশ্ন? স্যার, মানে ক্লিয়ার? হ্যাঁ স্যার তাহলে কি এম এন রয় ঈশ্বরকে কি স্বীকার সেইভাবে করছেন না, গডের প্রভাবটাকে? না, গডের প্রভাবটা তিনি করবেন না এই কারণে, মানে এতক্ষণ যতটুকু বোঝা গেল, আমি কি বলার চেষ্টা করছি যে দেখো, তিনি সায়েন্টিফিক একটা পারপাস দেখার চেষ্টা করছেন, বোঝাতে পারছি? মানে সায়েন্টিফিক পারপাস যেখানে আসে, সেখানটা তো ও মানে আমাদের যেটা হয়, আমরা কখনো ঈশ্বরকে আনি না, আমরা ঈশ্বরের পরিবর্তে যেটা কথা চেষ্টা করি, যে আমরা থ্রু রেশনাল ইনসাইটস বা জাস্টিফিকেশনস, অ্যানালিসিস, ইনভেস্টিগেশনস, এর প্রসেসের মধ্যে দিয়ে আমরা একটা সায়েন্টিফিক কনসেপ্টকে এস্টাবলিশ করার চেষ্টা করি। সেখানে যদি গডকে ঢুকিয়ে দিই, তাহলে তোমরা একটু নর্মাল বোঝার চেষ্টা করো, যেখানে গড ঢুকে যায় মানে সুপার ন্যাচারাল বা এক্সট্রা হিউম্যান অ্যাক্টিভিটিস যেখানে ঢুকে যায়, তখন কিন্তু সায়েন্টিফিক বলে কিছু থাকে না, তখন সেটার টার্মটাই ফিলোসফিতে হয় মেটাফিজিক্যাল, রাইট? হ্যাঁ স্যার, একদম। ওকে, তাহলে স্ক্রিনটা তো শেয়ার করছিলাম, দেখা যায় মানে এটা কি দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, এখানে মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, সো নেক্সট পয়েন্ট, এবার আমি কি বলছিলাম, তাহলে আমার নিউ হিউম্যানিজম বোঝা গেল। তার এবার নিউ হিউম্যানিজমের মধ্যে তিনি যে নিউ হিউম্যানিজমকে ইন্ট্রোডিউস করলেন, তাহলে অনেকগুলো জিনিস বারবার আসছে। হ্যাঁ, প্রত্যেকে আমি ধীরে ধীরে একটা করে যে আমি বলতে থাকছি, এইবার যেন আমার মানে নোটটা আমার পড়ানোর শেষে যেন ক্লিয়ার থাকে। কিরকম, যে
নিউ হিউম্যানিজম তার হলো তিনি সেটাকে নিলেন। এবার নিউ হিউম্যানিজমটাকে যে অ্যাডাপ্ট করেছেন কোথা থেকে, এবার আছে তার সেই পয়েন্টে বলছে অ্যাজ এ র্যাডিক্যাল হিউম্যানিস্ট রয়ের যে অ্যাপ্রোচ ওয়াজ ইন্ডিভিজুয়ালিস্টিক, মানে ব্যক্তি স্বাতন্ত্র্য বোধটা যার মধ্যে থাকে বা ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ দ্বারা উদ্বোধিত যে কনসেপ্ট তাকে আমি বলতে পারি ইন্ডিভিজুয়ালিস্টিক। ওকে, এটা মানে আন্ডারলাইন বা কোট বা কোয়েশ্চেন্স এর জন্য মার্ক করে। So man must be taken as a moral entity and not merely a biological one. কিরকম, মানে আমার যেটা হবে ম্যানের একটা সোশিও এথিক্যাল পার্সপেক্টিভ থেকে তাকে অ্যানালিসিস করতে হবে, নট অ্যাজ এ বায়োলজিক্যাল ওয়ান। মানে বায়োলজিক্যাল ওয়ান হিসেবে আমি যদি তাকে দেখি তাহলে বায়োলজিক্যাল ওয়ান আমাদের কি, আমাদের কিছু মানে একটা মানে আমি যদি বলতে থাকি আমাদের একটা ফুড ক্রেভিংস থাকে, আমাদের কিছু সেন্সেশনাল ফিলিংস থাকে, আমাদের কিছু মানে আমাদের অ্যাজ এ বায়োলজিক্যাল ম্যান হিসেবে তার যে যে ধরনের নিডস গুলো থাকে সেটুকু আমাকে যদি থাকে মানে তাহলে আমি করতে পারবো না। আমাকে ওইটুকুর বাইরে গিয়ে আমাকে যেটা দেখতে হবে যে আমার মরাল এই টার্মস এর মধ্যে যখন আমি তাকে ঢুকিয়ে দেব তাহলে তখন আমার দুটো জিনিস আছে, ঔচিত্য অনুচিত্যের বোধ। ঔচিত্য অনুচিত্য যখন ঢুকে যাবে তখন আমি কিন্তু প্রপার সেই জিনিসটাকে দেখতে পারবো। সো কি ম্যান ইজ মরাল বিকজ হি ইজ রেশনাল, ফার্স্ট আমাকে এটা দেখতে হবে, ঠিক আছে। সো দ্য ইউনিভার্স মাস্ট বি টেকেন অ্যাজ এ মরাল অর্ডার গভর্নড বাই লস ইনহেরেন্ট ইন ইটসেলফ। দ্য ইন্ডিভিজুয়াল মাস্ট নট বি সাবঅর্ডিনেটেড ইদার টু আ নেশনস অর টু আ ক্লাস। সো তাহলে তিনি দুটো থিওরিকে একসাথে এ করছেন কিরকম, দেখো বলছে রয় রিজেক্ট বোথ দ্য ন্যাশনালিজম অফ কংগ্রেসম্যান অ্যান্ড দ্য থিওরি অফ ক্লাস স্ট্রাগল অফ দ্য কমিউনিস্ট। ভীষণ একদম নতুন, মানে ওই জন্য হচ্ছে র্যাডিক্যাল নিউ হিউম্যানিজম এরকম স্ট্যান্ড পয়েন্ট, ন্যাশনালিজম অফ কংগ্রেসম্যান এটাকে তিনি সরিয়ে দিলেন, অ্যান্ড এ থিওরি অফ ক্লাস স্ট্রাগল অফ দ্য কমিউনিস্ট কার থেকে, মার্কসিস্ট কনসেপশন থিওরি অফ ক্লাস স্ট্রাগল, তাহলে দুটোকেই সরিয়ে দিলেন। হি সেড র্যাডিক্যালিজম থিংস ইন টার্মস নিদার অফ নেশনস নর অফ ক্লাস, ঠিক আছে, মানে ক্লাসের জন্য না নেশনস এর জন্য। ইট কনসার্নস ম্যান, এর আগেও একটা জায়গায় ঘুরে ফিরে এলো, অ্যান্ড ইট কনসিভস ফ্রিডম অ্যাজ ফ্রিডম অফ দ্য ইন্ডিভিজুয়াল, ফ্রিডম অ্যাজ ফ্রিডম অফ দ্য ইন্ডিভিজুয়াল, মানে একটা সোসাইটিতে প্রত্যেক মানুষের ফ্রিডমের কথা যখন আমি ভাবি তখন আমার কি হয়, আলটিমেটলি আমার যেটা হবে আমার সেই ফ্রিডমটা এমনি এসে যাবে, ঠিক আছে, মানে আমাকে আর আলাদা করে ফ্রিডমের জন্য কিন্তু কিছু ভাবতে হবে না। So the individual should not lose his identity in the collective ego of the nations or of the class. প্রত্যেকের জায়গাতে যখন আমরা ইন্ডিভিজুয়াল রেসপেক্ট বা ইন্ডিভিজুয়াল যে সেলফ মানে আমাদের মিনিমাম যে ধরনের একটা কি বলবো মর্যাদা থাকা দরকার সেটা যদি আমরা থাকি এবং আমাদের যদি সেই জিনিসটা না কারোর সাথে ক্ল্যাশ করে তাহলে স্বাভাবিক আমরা প্রত্যেকেই সোসাইটিটাকে সেইভাবে দেখতে পারি। এবং তারপরে যেটা আছে, দ্য নেশন স্টেট ইন প্র্যাকটিস মেক্স নো গ্রেটার কনসেশনস টু দ্য কনসেপ্টস অফ ইন্ডিভিজুয়াল ফ্রিডম দ্যান দ্য ক্লাস স্টেটস অফ দ্য কমিউনিস্ট অ্যান্ড অলসো অফ দ্য সোশ্যালিস্ট। So and no modern democratic state has yet outgrown nationalist collectivism. Nationalist collectivism, that's mean one one should get out from the arena of democratic systems where democratic is not free from any type of social, or we can say very much এটাকে কি বলা যেতে পারে আমাদের যে আউট প্রেসার্স ফ্রম পলিটিক্যাল পারসনস, ঠিক আছে। মানে আমার এই মানে আমি কিরকম ভাবে জিনিসটাকে বুঝতে চাইছি, মানে ন্যাশনালিস্ট কালেকটিভিজমের যখন কথাটা আসছে সেটা কিরকম বলতো, যে ধরো আমি একটা খুব নর্মালি আমি একটা এক্সাম্পল দেওয়ার যদি ভাবি যে কমিউনিস্ট ক্লাস স্ট্রাগল বা সোশ্যালিস্ট এই যে স্ট্যান্ড পয়েন্টটাকে এস্টাবলিশ করার কথা ভাবছে সেখান থেকে আমাকে যেটা করতে বলছে যে মানে আমি বলছি এরকম ভাবে, ধরো আমি চাইছি মানে পার্টিকুলার আমি
মানে আমরা প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল আলাদা। সেখানে ইম্পর্টেন্স অফ ম্যান যখন বলছে, তাহলে ইম্পর্টেন্স অফ ম্যানের দিক থেকে আমরা যদি এটা বোঝার চেষ্টা করি, যে আমরা চাই প্রত্যেকটা ম্যান চাইছে যে আমাদের সোসাইটি ঠিকঠাক হোক, মানে খুবই তার ডেভেলপড হোক, একটা অন্য জায়গায় গিয়ে তার এস্টাবলিশমেন্ট প্রত্যেকে থাকুক, সব থাকুক। কিন্তু আমি ধরে নিলাম আমরা ডেমোক্রেসির মধ্যে থেকেও আমরা কিন্তু মানে মানে একটা ললেস ডেমোক্রেসি, মানে ললেসনেস, যেটাকে অ্যাকচুয়ালি ডেমোক্রেসি বলা যায় না, এইরকম আমি যদি কোনো কিছুর একটা মধ্যে দিয়ে যাই, তাহলে সত্যি কি আমার ডেমোক্রেসির মধ্যে থেকে আমি যেটাকে ডেমোক্রেট, মানে আমি বলতে পারছি যে আমি ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে আছি একটা। আর যদি কোনো পলিটিক্যাল পার্সনস, ঠিক আছে, মানে একটা পোস্ট হোল্ড করে এবং সেই পোস্টটা হোল্ড করার জন্য তার যদি রীতিমতো সেখানে পাওয়ারে, মানে যে কথাটাকে আমরা বলতে পারি যে তিনি যদি তার হস্তচালিত কোনো জিনিসকে এরকম ভাবে কন্ট্রোল করার চেষ্টা করেন, তাহলে আদৌ এই যে ন্যাশনালি কালেকটিভিজম বলে কথাটা হচ্ছে, সেটা কি দাঁড়ায়? প্রশ্নটা হচ্ছে এই জায়গাটা। মানে পরিষ্কার কথা, তাহলে একটা অটোক্রেটিক সোসাইটির কথা হবে, সেটা ডেমোক্রেটিক সোসাইটিটা হবে না। এইটা হচ্ছে সোজা মানে জিনিসটাকে আমি যদি ভেবে দেখি, তাহলে এইটা হলো একটা তার জায়গা। এবার আমাদের মানে এই যে জায়গাটা আমি তোমাদেরকে একটু বলবো, এতক্ষণ মার্কসের যে কনসেপ্ট আমি যা বলেছি, এইটা এবার হচ্ছে এই যে তার যে নেক্সট প্যারা, মানে এখান থেকে আমাদের যেটা আছে এটা আমি অলরেডি বোঝালাম। মানে এর বাইরে যেটা তোমাদেরকে পড়বে, যেটা তোমরা আরো ডিটেলে আমি যেরকম ভাবে এটাকে করেছি, ঠিক আছে, যে প্রশ্ন যেখান থেকে খুশি আসতে পারি, কোনো জায়গা বাদ নেই, এবং আমরা এটা রয়ের টেক্সট ধরেই পুরো জিনিসটাকে পড়ছি। রয়ের যে টেক্সট হিউম্যানিজম, সেখান থেকেই আমরা এটাকে পড়ছি পুরো। এবার নেক্সট আমাদের যে জায়গাটায় আসতে হবে, তাই আমি কিছুটা পোর্শন সেখানে স্কিপ করলাম, কারণ নোটটা আমাদের আজকে ইন ডেপথ ভীষণ এক্সস্টিভ একটা নোট আছে। এইচু So Roy was a critical of Marxian concepts of economic determinism. আমি নেক্সট এই জন্য এটাই এলাম, মানে ইকোনমিক ডিটারমিনিজমটা এবার কি, আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার। কিরকম, আমি একটু আবার এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি কয়েকটা জিনিস দেখানোর জন্য। এই যে জায়গাটাকে আমি ফলো আপ করতে বলবো, ওকে, এই যে অ্যাকর্ডিং টু রয়, এখানটা থেকে আমি যেটা বলছি, অ্যাকর্ডিং টু রয় দ্য অ্যাবলিশনস অফ প্রাইভেট প্রপার্টি, state ownerships of the means of productions and planned economy don't by themselves an exploitations of labor nor lead to an equal distributions of wealth. আমি যে কথাটা বলার চেষ্টা করলাম, আমরা প্রচুর ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথের কথা বলি, জ্ঞান দিই, অনেক কিছু করি, কিন্তু আমাদের সেটা কখনোই সম্ভব নয় যতক্ষণ না আমরা নিজেরা এই জায়গাটা থেকে অ্যাকসেপ্ট করতে পারবো। তাই ফালতু ফালতু আমরা যতই বলার চেষ্টা করি যে আমরা ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথের কথা ভাবি, মাথায় করি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি যেটা করি লেবার এলিয়েনেটেডই করি। এক্সপ্লয়টেশনস একটা, ফার্স্ট আমরা এক্সপ্লয়েট করি, মানে তাদেরকে কি করতে থাকি, তাদেরকে ওয়েজ লেবার দিয়ে দিয়ে, মানে সোজা কথা, আমি সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি হচ্ছে, তার মানে কি আমি তাকে অ্যাকচুয়ালি ঠকাচ্ছি। হুম, তার যেটা প্রাপ্য আমি তাকে সেটা করতে দিই। এবার এই প্রাপ্যটা না দিয়ে আমি তাদেরকে কি করছি, সোজা কথা হচ্ছে আমাদের দাবি দাওয়া পেশ করার জন্য একটা মারফত যে প্রসেসটা করা হয়, সেটা হচ্ছে। এবার যদি আমি তাদেরকে এক্সপ্লয়েট করতে 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 এমন একটা জায়গায় চলে গেলাম যে তারা আর সেই প্রসেসটার মধ্যেই যেতে পারলো না, তাহলে যদি প্রসেসটার মধ্যেই না যেতে পারে, তারা কি হবে, তাদের যে সংগঠিত শ্রমিক সংগঠিত যে সংস্থা, সেটাই ভাঙতে আরম্ভ করবে। তারা এবার একে অপর থেকে আলাদা হবে, মানে কি বিচ্ছিন্ন করে দেওয়া, এলিয়েনেট। এবার এই এলিয়েনেশন যখন চলে এলো, তখন এলিয়েনেশন থ্রু এলিয়েনেশন one cannot stand against the factories or industrialist. পারবে, মানে তুমি আমাকে বলো যে যে মানে যারা প্রলেতারিয়েট বা যারা বিজনেস, মানে যে যারা যারা ওয়েজ লেবারের দিন দিন ক্ষতিগ্রস্ত, তাদের পক্ষে কি সম্ভব যে একটা বুর্জুইস বা একটা বিজনেস ক্লাস বা একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টের সামনে গিয়ে তার সেই জিনিসটাকে, মানে দাবি দাওয়াটাকে সেইভাবে নেওয়া? কখনোই সম্ভব না। টোটালি ইউটোপিয়ান একটা কনসেপ্ট। সো
To Roy, dictatorships in any kind was inconsistent with the ideal for freedom. The claim of communists that proletarian dictatorships with planned economy bring greatest good of the greatest number has been tested and proved wrong. এই যে কথাটা, এখানে আমি কেন আমি প্রত্যেককে করব, ইম্পর্টেন্স দিতে বলবো। এটা এখানে যদি কাউকে প্রশ্ন করি, উত্তরটা দিতে পারবে যে কোন প্রশ্নে, কোন কনসেপ্টের সাপেক্ষে এটা আমাদেরকে দেখা হচ্ছে? এনিওয়ান? Utilitarianism. Utilitarianism, right? So Mill conception of utilitarianism is introduced here. এবার utilitarianism এর যে কনসেপ্টটাকে দেখা হয় যে গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ গ্রেটেস্ট পিপল, আমরা আদৌ বাস্তবে এটা করি? কোনোভাবেই করি না। গ্রেটেস্ট হ্যাপিনেস আমার কাছে কি, যদি কেউ প্রশ্ন করে, আলমারি ভর্তি জিনিস থাকলেও আর একটা আলমারি এসে যাবে, কিন্তু সেখান থেকে একটা জিনিস বাইরে গিয়ে আমি কাউকে দিয়ে দেবো, হবেই। সোজা ভাষায় বুঝতে গেলে এইটাই হচ্ছে গ্রেটেস্ট হ্যাপিনেস মানুষের কাছে। তাহলে মিলের ইউটিলিটেরিয়ানিজম যদি সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে যেত, মানে নট ইন থিওরি বাট ইন রিয়েলি বা ইন আওয়ার ডে টু ডে লাইফ, তাহলে সত্যি আমার গ্রেটেস্ট হ্যাপিনেস ফর দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল এই জিনিসটা তত্ত্বে থাকতো না, এটা মানুষের মধ্যে ঘোরাফেরা করতো। সেই জন্য রয় পরিষ্কার বলছে প্রুভড রং। মানে কতটা মডার্ন চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যে তৎকালীন জায়গায় দাঁড়িয়ে এই জিনিসটাকে তিনি দেখার চেষ্টা করছেন, না মানে আমরা যা এইসব বলে যাচ্ছি বা আমরা যা এগুলো দেখি টোটালটাই মিথ্যা এক প্রকার। এর থেকে বেরোতে গেলে আমাদেরকে রাস্তা হচ্ছে এটাই। সো রয়েস, এবার এবার আমি যে জায়গাটা আসছিলাম, মানে আমাকে এটা বোঝানোর জন্য এটাকে করতে হলো। এবার Royce was critical Marxian concepts of economic determinism. So economic determinism cannot be the social philosophy which is required to lead civilized mankind out of the present crisis. ওকে, মানে আমাকে মানে ইকোনমিক ডিটারমিনিজম এই জিনিসটাকে ভাবতে গেলে তাহলে তিনি কি বলছেন যে বর্তমান যে মানে তৎকালীন সময় দাঁড়িয়ে আমাদেরকে, মানে প্রেজেন্ট ক্রাইসিস অ্যাট প্রেজেন্ট তো বটে, এখনো তাই সেম টু সেম, কিন্তু তৎকালীন সময় দাঁড়িয়ে যে প্রেজেন্ট ক্রাইসিসটা সেটার ক্ষেত্রে উনি বলছেন যে এটা সম্ভব নয়। মানে কিরকম বলছে, উই মাস্ট লুক বিয়ন্ড দ্য ডিসেপটিভ আইডিয়াল অফ কমিউনিজম ইফ দ্য থ্রেটেন ক্যাটাস্ট্রফি ইজ টু বি অ্যাভয়েডেড। ঠিক আছে, পরিষ্কার কথা যে সাম্যবাদ এইটার ওপর বেরিয়ে আমাকে গিয়ে দেখতে হবে, কারণ নাহলে আমার ওপর যে মানে আমাদের সোসাইটি একটা থ্রেটেন্ড মানে ক্যাটাস্ট্রফির মধ্যে দিয়ে যাবে, যেটাকে মানে এই সোসাইটির অবক্ষয় কেউ আর রুখতে পারবে না, টোটালটাই ডেমলিশ হয়ে যাবে। Okay, so we must have faith in human ingenuity and the creativeness of the human mind, and which are far from being exhausted. So you contend that the new social order must be combined, এটা হচ্ছে মিক্সড হয়ে গেছে, এটা MUST মাস্ট হবে। এটা মানে তোমরা একটুখানি জাস্ট গ্রামাটিক্যাল জিনিসটা দেখিনি, মানে টাইম মিস্টেক্স হয়েছে। অর্ডার মাস্ট বি কম্বাইন্ড প্ল্যানিং উইথ ফ্রিডম এন্ড শুড বি লেড বাই দ্য আইডিয়াল অফ কালেকটিভ ওয়েলফেয়ার অ্যান্ড প্রগ্রেস। তখনই আমার যেটা হতে পারে, এই যে আমি ফ্রিডমের কথাটা বারবার বলছি, বা এই যে কালেকটিভ প্রগ্রেস, ওয়েলফেয়ার মানে স্টেট ওয়েলফেয়ারের কথা বলছি, তখনই সম্ভব। আদারওয়াইজ উই কান্ট progress any type of steps in this society. ওকে, তাহলে নেক্সট হচ্ছে আমাদের এই যে রয়ের তারপরে যেটা অ্যাকচুয়ালি ক্লাস স্ট্রাগল আর ডিক্টেটরশিপ প্রোলেতারিয়াদের মধ্যে ডিফারেন্সিয়েশনসটা কি হচ্ছে এবং সেখান থেকে আমরা কোথায় বেরোচ্ছি এটা, এবং সেটা করার পর আমাকে যেটা আমি আরেকটু স্কিপ করব সেটা মানে অলমোস্ট এই জায়গাটা আমি বোঝাতে পেরেছি, তো আশা করবো তোমাদের এতটা বলার পর। তাহলে আমাকে এবার দেখতে হবে যেটা এইজ ইভেন রয় ওয়াজ ভেরি মাচ ক্রিটিক্যাল অফ মার্কসিজম অন দ্য ফলোয়িং গ্রাউন্ডস। এবার এই যে একটা জায়গা, এখান থেকে আবার কিছু প্রশ্ন কিন্তু আসবে, এটা মাথায় রাখতে হবে ভীষণভাবে। মার্কসিজম মানে কমিউনিস্ট, আবার মার্কসিজমকে ফলো করে না, এ আবার কি রকম জিনিস, মানে এইখানেই হচ্ছে যে তার প্রবলেম। তাই এটাকে আমরা একটু শর্টে তাড়াতাড়ি দেখে নিতে হবে। As a radical humanist, Roy didn't agree with the economic interpretations of history. Economic interpretations of history কি মানে হচ্ছে মার্কসিস্ট থিওরির যে ইন্টারপ্রিটেশন সেটা উনি একদম অ্যাকসেপ্ট করেন। So he was greatly influenced by materialism and the Marxist theory that existence determined consciousness. Okay, মানে
আমার অস্তিত্বই নিয়ে আমার কনসাসনেসের কথা বলে কোনো লাভ নেই। বাট হি ইয়েট অ্যাসার্টেড দ্যাট দ্য থিওরি অফ দ্য ইকোনমিক ইন্টারপ্রিটেশনস অফ হিস্ট্রি ডিডন্ট ফলো নেসেসারিলি অ্যাজ এ কলোরারি ফর্ম মেটেরিয়ালিস্ট ফিলোসফি, মানে এটা এর বৈপরীত্য, এটা এর সাথে যায় না। একই জিনিসের একটা অপোজিট পিকচার যদি আমি দেখার চেষ্টা করি তাহলে সেটা এরকম: দ্য বায়োলজিক্যাল স্ট্রাগল ফর এক্সিস্টেন্স কুড নট বি ইকুয়েটেড উইথ দ্য ইকোনমিক ইম্পালস টু আর্ন আ লাইভলিহুড, and Roy observes the point of departure of the Marxist historiology was the mistakes of confining physical urge with economic motive. ঠিক আছে, কেন? মানে ইকোনমি মোটিভটার কথা কিরকম ভাবে বলা হচ্ছে যে আমার যে মার্কসিস্ট হিস্ট্রিওলজিতে, হ্যাঁ, ওয়াজ দ্য মিস্টেক্স অফ কনফার্মিং ফিজিক্যাল আর্চ উইথ দ্য ইকোনমিক মোটিভ। আমাদের যে ফিজিক্যাল আর্চটা, সেইটা আমাদের ইকোনমিক মোটিভের সাথে যেটা হয়েছিল কম্পাইলেশন হয়ে গেছিল, এবং সেক্ষেত্রে অনেক জিনিস আমাদের যেটা হয়ে গেছিল, যে আমাদের ভুল হয়ে গেছিল, যে জায়গাটা উনি এখন কিন্তু আর সেটা করবেন না। ঠিক আছে, সেখানে কি বলতে চাইছেন পরের ঠিক এই যে বলছে, রয় ক্রিটিসাইজ মার্কসিজম মেটেরিয়ালি অ্যাজ ডগমেটিক অ্যান্ড আনসাইন্টিফিক। পরিষ্কার বলছে যে অ্যাজ ডগমেটিক, মানে বোঝাই যাচ্ছে যে সেখানে কোনো জাস্টিফিকেশন কিছু ছিল না, একটা নির্বিচার তত্ত্ব, এবং সেটা ছিল ভীষণভাবে আনসাইন্টিফিক। and he argued that in Marx's dialectical materialism there is an element of contradictions, and dialectic as a process of logic or as a method of inquiry was acceptable to Roy. ঠিক আছে, মানে যে দান্দিক তত্ত্বের কথা মার্কস বলার চেষ্টা করছেন, তার তার যে ডায়ালেকটিক মেটেরিয়ালিজম এই থিওরিটার মধ্যে কখনোই আমরা এটার মধ্যে দিয়ে কিন্তু যেতে পারবো না, মানে টোটালটাই একটা মিসলিড থিওরি তিনি এরকম বলার চেষ্টা করছেন। ঠিক আছে, তাই তিনি বলছেন যে ইন কন্ট্রাস্ট এই যে materialism is scientifically neutral. ঠিক আছে, so Roy therefore pointed out that it was illogical to place in one equation's dialectic which is subjective in nature and materialism which is objective in nature. So Roy criticized Marxian dialectics that the subject matter of a branch of metaphysical inquiry was being confounded with the instrument of conducting that inquiry. Metaphysical কেন এরকম বলেছে যদি আমাকে একটা জিজ্ঞাসা করা হয়, কারণ হচ্ছে যে তিনি এটাকে বোঝার চেষ্টা করছেন যে যে জিনিসটা আদৌ সম্ভবই নয়, এখানে আমরা বিয়ন্ড তার বাইরে গিয়ে যদি কিছু ভাবি তখনই মেটাফিজিক্যাল এই জিনিসটা ভাবি। তাহলে যদি তাই হয়, তাহলে আমার এখানে সমস্যাটা সমাধানটা আগে দরকার, সেটা না করে আমি যদি ভাবি তাহলে আমার কোনোদিনই সেটা হবে না। এটা একটা সেকেন্ড গ্রাউন্ডস কি, রয় ওয়াজ এ বিলিভার ইন রিজন অ্যান্ড এনিমি অফ ট্র্যাডিশনস অ্যান্ড থিওলজি, এইটাকে কেটেছে। মানে রিজনস তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে, এবং তার যে থিওলজি বা এই যে তত্ত্ব, এটা তার কাছে কোনোদিনই রাখে না। ঠিক আছে, মানে মার্কসিজম অ্যাজ এ থিওলজিক্যাল তিনি এটা বলেছিলেন, তাই এটা তিনি টোটালটাকেই কিন্তু রিজেক্ট করেছেন। নেক্সট যেটা হচ্ছে, রয় অলসো রিজেক্টেড দ্য মার্কসিয়ান প্রিন্সিপাল অফ সারপ্লাস ভ্যালু। প্রথম থেকেই আমি যেটা বলে এলাম, ঠিক আছে, থিওরি অফ সারপ্লাস ভ্যালুটাকেও তিনি রিজেক্ট করেছেন। কি কারণে করছেন? হি ডিডন্ট কনসিডার সারপ্লাস ভ্যালু অ্যাজ এ পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাপিটালিজম। মানে এটাও তার কাছে মনে হচ্ছে যে একটা ক্যাপিটালিজমেরই ফর্ম। ওকে, দেন যদি সেটা না হয়, তিনি মানে বলছেন যে তাহলে আমাদের এই যে এত যে প্রবলেম, মানে সারপ্লাস ভ্যালুকে নিয়ে বা ক্যাপিটালিজম, ঠিক আছে, মানে যে প্রোডাকশনস গুলো আমরা দেখি, যে জিনিসটা হয়, আমাদের যদি সেটা না, মানে আমাদের যদি এইটাই মানে থিওরি অফ সারপ্লাস ভ্যালুটাই যদি সেটা দ্বারা মিটে যেত, তাহলে আমাদের সমাজে আজে মানে এই যে প্রবলেমটা, যেটা যে সেই ওল্ড এজ প্রবলেমস, যেটা আমাদের কাছে স্টিল ভেরি বার্নিং ইস্যু, সেটা কিন্তু হতো না। ঠিক আছে, and there could be no economic progress without the accumulations of capital. So Roy asserted that a capitalist society which helped in the accumulations of capital was economically a mere advanced type of society than a feudal one. এই হচ্ছে তার জায়গাটা, and which produces for consumptions and not for the market, and which created no surplus value and therefore no capital. পরিষ্কার তিনি একদম তার বইতে ক্রিটিক্যালি এই জায়গাটাকে তিনি করছেন, খণ্ডন করছেন।
নেক্সট এটা গেল রয়ের মার্কসিয়ান যে স্ট্যান্ড পয়েন্ট, তার যে ক্রিটিসিজম, ঠিক আছে, এটা। এবং তারপরে হচ্ছে আমাকে যেটা দেখতে হবে, এক মিনিট, এই যে এবার হচ্ছে র্যাডিক্যালিজমের নেচারটা কি, ঠিক আছে। র্যাডিক্যালিজম ইজ নিদার অপটিমিস্টিক নর পেসিমিস্টিক, দুটোকেই আমাকে মাথায় রাখতে, নিদার অপটিমিস্টিক নর পেসিমিস্টিক উনি বলছেন। ইট ইজ রাদার আ সিনথেসিস অফ অ্যাক্টিভিজম অ্যান্ড র্যাশনালিজম। ভীষণভাবে কোট আনকোট আমি বলবো, মানে একদম পয়েন্ট আউট করো যে র্যাডিক্যালিজমের নেচারটা যখন জিজ্ঞাসা করবে কিরাম টাইপ, সেটা অপটিমিস্টিক হতে পারে, পেসিমিস্টিক হতে পারে, কি বলছে না, তাহলে আমাদের কি না অপটিমিস্টিক না পেসিমিস্টিক। It is rather a synthesis of activism and rationalism. In analyzing the actual human situations, radicalism tries to find out the various possibilities, and this holds out no false hope. And without being pessimistic, it seeks to adjust the methodology of actions to the possibility of available resources. So, radicalism proposes a common struggle against international anti-social elements, and under radicalism planning would be threefold, like social, democratic and economic. ওকে, তিনটে আমার ফোল্ড, মানে আমি তিনটে পারপাসে পাচ্ছি। Planning in economic sphere, according to radicalism, must not only assure increasing productivity and better standard of living, but greater opportunity to individual to take initiatives. এটা একটা যাচ্ছে, যাতে আমার এখানে যেটা আমি কি বলতে চাইবো, মানে ইকোনমিক পারপাসে, সোশ্যাল, ডেমোক্রেটিক, ইকোনমিক, তো তিনটে। ফার্স্ট হচ্ছে ইকোনমিক পারপাসে তিনি যেটা বলতে চাইছেন যে আমার স্ট্যান্ড পয়েন্টটা এরকম হতে হবে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে তুমি যদি মনে করো যে আমার একটা এই সোসাইটির স্টেক হোল্ডার হিসাবে, বা তারা প্রত্যেকে ইনিশিয়েটিভ নিতে পারে এবং তাদের একটা গুড বা মানে ভালো অপরচুনিটি তাদেরকে দেওয়া হোক, তাদের মধ্যে যে পসিবিলিটি আছে সেটাকে ওভারকাম করা, তাহলে একটা হতে পারে। তার দ্বারা কি হতে পারে, আমি পুরো সোসাইটিটাকে, মানে সোশ্যাল এরিনার পার্সপেক্টিভ থেকে আমি তাদের একটা ওয়েলফেয়ার অফ দ্য স্টেটস এরকম ভাবতে পারি, মানে প্রমোট ইকোনমিক কন্ডিশনস আমি যদি তাদেরকে আগে দিয়ে থাকি, ঠিক আছে, তাহলে সোশ্যাল রিকনস্ট্রাকশনসটা একটা এতে হতে পারে। এবং যেটা হবে কি, তাহলে আমার পলিটিক্যাল লিবার্টিটাও তার মধ্যে ফিরছে, তাহলে আমার ডেমোক্রেটিক কন্ডিশনসটাও কিন্তু তার মধ্যে একটা ফ্রুটফুলি এস্টাবলিশ করতে পারলাম। ওকে, তাহলে এই এই হলো তিনটে জিনিস। তাহলে এবার তিনি কি বলছেন যে এইটা, যে রয় সেডস হিউম্যানিজম ওয়াজ দ্য অনলি অল্টারনেটিভ নট অনলি টু কমিউনিজম বাট টু অল ফর্মস অফ ইনস্টিটিউশনালিজম। তিনি কিন্তু মানে খুব স্ট্রংলি বিলিভ করেন যে এই যে হিউম্যানিজম ব্যাপারটা, এটা কিন্তু শুধুমাত্র ইনস্টিটিউশন মানে আমাদের এর জন্য নয়, মানে কমিউনিজমের ক্ষেত্রে নয়, বাট অল ফর্মস অফ ইনস্টিটিউশনালিজম। So democracy can be established only by the reassertions of the humanist traditions, and man is the measure of his world, and being inherently national, he can always learn from experience. So he develops his intellectual faculties and moral values in his efforts to secure a better life for himself. ঠিক আছে, তাই তার বেসিক আইডিয়াটা কি, একদম আমি কোট আনকোট দিয়েছি। তিনি কি বলতে চাইছেন, দ্য বেসিক আইডিয়া অফ আ নিউ রেভলিউশনারি সোশ্যাল ফিলোসফি মাস্ট বি দ্যাট দ্য ইন্ডিভিজুয়াল ইজ প্রায়র টু সোসাইটি। ব্যক্তিকে কিন্তু আমার অনেকটা ইম্পর্টেন্স দিতে হবে, নাহলে সেটা হবে না। অ্যান্ড ইন্ডিভিজুয়াল ফ্রিডম মাস্ট হ্যাভ প্রায়োরিটি ওভার সোশ্যাল অর্গানাইজেশন। মানে ইন্ডিভিজুয়াল ইজ প্রায়োর টু সোসাইটি, কেউ আমাকে একটা প্রশ্ন করতে পারে তাহলে ইন্ডিভিজুয়াল যা করবে সোসাইটি যদি মেনে নিতে, তাহলে তিনি তো খারাপ কাজও করতে পারে। তাহলে তার তো ইন্ডিভিজুয়াল ইজ প্রায়োর টু সোসাইটি, তখনও কি আমরা ভাববো যে কেউ আমাকে এই প্রশ্নটা মাথায় ভাবতে পারে। তারপরে কি বলছে, দেখো, অ্যান ইন্ডিভিজুয়াল ফ্রিডম মাস্ট হ্যাভ প্রায়োরিটি ওভার সোশ্যাল অর্গানাইজেশন। তাকে আমি প্রায়োরিটি দিলাম, কিন্তু তার প্রায়োরিটিটা এটাও মাথায় রাখতে হবে যে একটা সোসাইটির মধ্যে থেকে, একটা সোশ্যাল অর্গানাইজেশনের মধ্যে আমাকে কিন্তু এটা করতে হবে, ঠিক আছে। মানে তারও যে একটা রেসপন্সিবিলিটি আছে, সেও যে একটা সোসাইটাল পার্সন বা সোসাইটির মধ্যে থেকেই সে বিলং করে, সেটা বাইরে বেরিয়ে গেলে কিন্তু হবে না। কোথাও ললেসনেস এই কথাটা বলতে চাইছেন, বারবার মাথায় রাখতে হবে। সো হিজ পলিটিক্যাল রিভলিউশন পাস ফ্রম ইউনিলিটেন্ট ন্যাশনালিজম টু কমিউনিজম টু নিউ হিউম্যানিজম। এই যে তার যে ট্রানজিশনসটা, মানে এটা তো আগেও আমি এই কারণে বললাম। এবার তিনি শেষের দিকে কি বলছেন, ইন দ্য এন্ড অফ হিজ কেরিয়ার রয় কেম টু বিলিভ মোর অ্যান্ড মোর অন ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড লিবারালিজম। এই দুটো কনসেপ্টের মধ্যে তিনি মানে ভীষণ মানে ডুবে থাকতে চেয়েছেন,
তার বইতে তো বারবারই সেই জায়গাগুলো মানে আমি অন্তত যেভাবে দেখার চেষ্টা করলাম এবং সেখান থেকে তিনি যেটা বলছেন যে দেখো এই যে জায়গাটা অ্যাকচুয়ালি একটু দেখে নেবে। হি ডিক্লেয়ার্ড হিজ ফেথ দ্যাট ম্যান ডিডন্ট অ্যাপিয়ার অন দ্য আর্থ আউট অফ নাও হিয়ার। ওকে, হি রোজ আউট অফ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য physical universe through the long process of biological evolutions. The umbilical cord was never broken. ঠিক আছে, man with his mind intelligence will remain an integral part of the physical universe. The latter is a cosmos, a law governed systems. Therefore man's being and becoming, his emotions, will, ideas are also determined. তার মানে কি, মানে এই যে এত বড় কোটেশনসটা আমি তোমাদেরকে কেন বললাম, মানে রয়ের যে ফেথটা ছিল না, ফেথ মানে তার কেন, মানে কি কারণে তিনি এত বড় একটা ক্লেম করছেন এবং সেটা এস্টাবলিশ করবেন বা এটার দ্বারাই আমার টোটাল জায়গাটা থেকে আমি বেরোতে পারবো, তার পিছনে হচ্ছে এই আইডিয়াটা। মানে তিনি বলছেন যে মানুষ মানে এই যে প্রসেসটার মধ্যে দিয়ে এসেছে না, এই যে লম মানে একটা প্রসেসের মধ্যে আছে, তার কিন্তু মেরুদণ্ডটা ভেঙে যায় বা সে মেরুদণ্ডহীন এরকম আর ভাঙাই ছিল, এটা কিন্তু নয়। যেটা হতে পারে মানুষ কিন্তু সব নিয়েই এসেছে এবং এটাই তার ইন্টিগ্রাল পার্ট। তাই এইটাকে আমাকে করতে হবে কি, যে তার যে সত্তার পরিপূর্ণ বিকাশটা হওয়ার জন্য যে সিস্টেমসটা দরকার আমাকে তার মধ্যে তাকে অ্যাকিউমুলেট করতে হবে, না হলে আমরা কিন্তু সম্ভব না। এইটা হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। সো দিস রিজন in man is an echo of the harmony of the universe. The morality must be referred back to man's innate rationality. The innate rationality of man is the only guarantee of a harmonious order, which will also be a moral order, because morality is a rational function. ওকে, বারবার এই জায়গাটা তিনি স্ট্রেস দিচ্ছেন। দেখো, therefore the purpose of all social endeavor should be to man increasingly consciousness of his innate rationality. যখন আমাদের এই জিনিসটা হারিয়ে যাবে তখন কিন্তু সত্যি আমাদের মধ্যে আর সেই জায়গাটা থাকবে না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এরপরে আমি যে এই জায়গাটা থেকে যেটা দিয়েছি আমি একটু বলে দিই। মানে এখানে এই যে ক্যাপিটালিজম, তারপরে হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম, সোশ্যালিজম, এদের মধ্যে থেকে আমি একটা জাস্ট মানে অ্যাকচুয়ালি রয়ের যে ইন্ডিভিজুয়াল ফ্রিডমসটা কোথায় রিকনসিল করছে এবং কি কি ভাবে হচ্ছে এটা আমি দেখানোর চেষ্টা করেছি। এবং তার সাথে সাথে ঠিক আছে, আমি এইটা বলার চেষ্টা করলাম যে মানে রেভলিউশনারি ফিলোসফি তৈরি করার সাথে সোশ্যাল ফিলোসফিটা তার সাথে কিরম ভাবে মানে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাচ্ছে এবং ইন্ডিভিজুয়াল ফ্রিডমটাকে এস্টাবলিশ করার জন্য সোশ্যাল অর্গানাইজেশনসেরও ভূমিকাটা কি, ঠিক আছে। এবং সেই কারণে তিনি এবং নিজে এটা লিখছেনও, দেখো যে ইভেন র হ্যাড বিন কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট লার্নড অফ মডার্ন ইন্ডিয়ান রাইটার্স অন পলিটিক্স অ্যান্ড ফিলোসফি। পরবর্তীকালে ফিলোসফাররা এটা বলছো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কনসেপ্ট অফ মেটেরিয়ালিজম, আমাদের আর একটা যে ছিল, এটাই কি বলছেন, বলছে ইন ইজ বিয়ন্ড কমিউনিজম, তার যে টেক্সট একদম মানে তারই নিজের লেখা যে টেক্সট সেটা থেকেই আমরা দেখছি, কিন্তু আমাদের অন্য কোনো সেকেন্ডারি জিনিস থেকে আমরা দেখছি না। সো রয় সেজ, আই অ্যাম ফার্মলি কনভিন্সড দ্যাট মেটেরিয়ালিজম ইজ দ্য অনলি ফিলোসফি পসিবল, ঠিক আছে। That convictions breathes through all my other works, and philosophical and scientific, so not directly related to political theories. And in those work I have shown that all systems of philosophy since the dawn of human civilizations which have received any place in history of thought are essentially materialist. ভীষণভাবে তিনি বলছেন যে একটা মানে তার যে ধারণা, সেই ধারণা দ্বারা তিনি কি বোঝাতে চাইছেন যে আমাদের না মানে টোটাল ফিলোসফিক্যাল যে থিওরিটা আছে সেটা ভীষণভাবে একটা মানে আমি কি বলবো, মেটেরিয়ালিজম কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি মানে চার্বাকের যে তত্ত্ব আমরা যেরকম বলি জড়বাদ,
তার বাইরে গিয়ে আমরা কিছু ভাবতে পারি না, সেই ধরনের একটা যিনি তত্ত্বকে দেখার চেষ্টা করছেন। যে তিনি বলছেন, এনি আদার ফিলোসফি ইন দ্য লাস্ট অ্যানালিসিস টেকস আস আউটসাইড দ্য ফিজিক্যাল ইউনিভার্স ইনটু দ্য উইল্ডারনেস অফ আ মিস্টিক্যাল মেটাফিজিক্স over which presides God. So define materialism in beyond communism. Roy says materialism knows no elementary indefinable. It reduces everything to the common denominators of the physical universe, subject to its fundamental law. The physical universe is law governed. Nothing happens without a cause. It is rational. Okay. Next, তিনি কি তাহলে বলছেন যে রয়েস কনসেপশনস অফ মেটেরিয়ালিজম হ্যাজ বিন ডিসকাসড ইন মাচ মোর ডিটেল ইন হিজ বুক মেটেরিয়ালিজম। আর একটা জায়গাতে তিনি করার চেষ্টা করছেন যে মেটেরিয়ালিজমের এই যে ফর্মটা কোথা থেকে পাই। ইন দ্য ভেরি ফার্স্ট চ্যাপ্টার অফ দ্য বুক রয়েস সেজ স্ট্রিক্টলি স্পিকিং ফিলোসফি ইজ মেটেরিয়ালিজম অ্যান্ড মেটেরিয়ালিজম ইজ দ্য অনলি পসিবল ফিলোসফি। তাহলে কোনখানে তার স্ট্রেসটা দিচ্ছে দেখো, যে বারবার তিনি এটা বলছে যে আমাদের এই যে কনসেপ্ট অফ মেটেরিয়ালিজম ইজ ফান্ডামেন্টাল ফর ফিলোসফি, পরিষ্কার কথা। এবং সেটা থেকে তিনি এইটা দেখানোর চেষ্টা করছেন যে ফর ইট রিপ্রেজেন্টস দ্য নলেজ অফ নেচার অ্যাজ ইট রিয়েলি এক্সিস্ট। মানে সরাসরি কথায় মেটেরিয়ালিজমের যে কনসেপ্ট, আমি এবার একটু ইন্ডিয়ানের সাথে বুঝিয়ে দেওয়ার যদি চেষ্টা করি, কিরকম হয় মানে ইন্ডিয়ান যে ফিলোসফিক্যাল যে টার্ম, মানে যদি মানে সোজা কথা হচ্ছে যে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, তাই তো, মানে চার বাকের মতো। এবার প্রত্যক্ষ একমাত্র প্রমাণ যখন বলে, তার মানে মানে সেন্স থ্রু সেন্স পারসেপশনস হোয়াট উই রিসিভস দে আর ভ্যালিড ফর আওয়ার কগনিশনস। ঠিক আছে, মানে প্রমাণ হিসেবে যখন আমি এরকম বলি, তাহলে প্রত্যক্ষের বাইরে যা কিছু তার না প্রত্যক্ষই একমাত্র প্রমাণ যদি বলে, সেখানে এটাও দেখো বলছে যে নলেজ অ্যাকোয়ার্ড থ্রু দ্য কন্টেম্পলেশনস, অবজারভেশনস অ্যান্ড ইনভেস্টিগেশনস অফ দ্য ফেনোমেনা অফ নেচার ইটসেলফ। মানে অ্যাকচুয়ালি যা আমি দেখতে পাই নেচারে, যেটা এক্সিস্ট করে রিয়েলি, সেটাই আমার যে জ্ঞানটা দেয় সেটাই কিন্তু পিওর, দ্যাটস ট্রু। ঠিক আছে, তাই মেটেরিয়ালিজমের বাইরে বাকি যে তত্ত্ব তিনি বলছেন না, মানে সেটা ঠিক হতে পারে না তার কাছে। So according to Roy, materialism is not the Montessori is generally supposed to be, and it's not the cult of eat, drink and be merry, as it has been depicted by its ignorant of malicious adversaries. It simply maintains that the origin of everything that really exists is matter, that there does not exist anything but matter, all other appearances being transformations of matter, and these transformations are governed necessary by laws inherent in nature. Correct? এবার যদি জিজ্ঞাসা করো কোথায় তাহলে চার পাখির থেকে আলাদা, দেখো কিরম বলছে যে ইট ইজ নট দ্য কাল্ট অফ ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি। ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি কে? চার বাকের তত্ত্ব যদি আমি ধরি, তাহলে তিনি বলছে ইট ইজ নট দ্য কাল্ট অফ, মানে এটা আমি চার বাক মানে তাদের কথা বলছে না, তাদের যে মেটেরিয়ালিজমের যে বেসিক কনসেপ্ট সেটাকে টেনে তিনি বলছেন যে এরকম হবে না, হবেটা কিরকম? It simply maintains that the origin of everything that really exists is matter, that there does not exist anything but matter, or all other appearances being transformations of matter, and these transformations are governed necessarily by laws inherent in nature. Okay, so নেক্সট হচ্ছে আমাদের যেটা আমরা দেখছি যে দ্য অরিজিন অফ মেটেরিয়ালিজম। অরিজিন অফ মেটেরিয়ালিজমটা এবার কি, সেটা হচ্ছে যে ইন দ্য সেকেন্ড চ্যাপ্টার of the same book titled The Origin of Materialism, Roy says the ancient materialism became a comprehensive system in the hand of Democritus. Okay, several hundred years later it was further developed by Epicurus. যখন এই থিওরিগুলো আমরা পড়াচ্ছিলাম, এখানে আগের পার্ট থেকে জয়েন করেছে, একদম প্রথম শুরু থেকে যারা যারা ছিল তাদের এই জায়গাগুলো লিঙ্ক আপ করতে অনেকটাই সুবিধা। আমি বারবার বলতাম যে তাদের থিওরিগুলো না একটা ম্যাটার রিলেটেড, তাদের প্রত্যেককে আমি সবসময় বলেছি যে যে কোনো একটা এলিমেন্টসকে ধরে, ফিজিক্যাল এলিমেন্টসকে ধরে তাদের পুরো থিওরিটা কিন্তু এক্সপ্লেন করা হয়েছে। ঠিক আছে, এখানেও কিন্তু সেইটাই বলা হচ্ছে, দেখ ডেমোক্রিটাস, তারপর এপিকিউরাস। So the atomist theory propounded by the former and perfected by the later ultimately became the foundations of modern science. তিনি সেই কারণেই বলছেন যে দেখো সায়েন্টিফিক হিউম্যানিজম যে বললো বা যা করলো সেখানে কিন্তু সবসময় সায়েন্সটা আছে, উইদাউট সায়েন্স বা উইদাউট এনি কাইন্ড অফ জাস্টিফিকেশন, অ্যানালিসিস, ইনভেস্টিগেশন, তার যে থিওরিটাকে অ্যাডাপ্ট করে নেওয়া হয়েছে এটা নয়।
So the atomism of Democritus contains the skeleton of materialist philosophy. ঠিক আছে, তাহলে তার যে মেটেরিয়ালিজম সেটা কোথা থেকে আসছে? দ্য অ্যাটমিজম অফ ডেমোক্রিটাস কন্টেন্স দ্য স্কেলিটন অফ মেটেরিয়ালিস্ট ফিলোসফি, মানে ডেমোক্রিটাস বা এপিকিউরিয়ান যে ফিলোসফি সেইখান থেকে কিন্তু ছাঁচটা, মানে তার যে মেটেরিয়ালিজম নেয়ার যে কনসেপ্ট সেটা কিন্তু তার এই জায়গাটা। ঠিক আছে, সো সিমিলারলি ইন দ্য থার্ড চ্যাপ্টার অফ দ্য বুক টাইটেল মেটেরিয়ালিজম ইন ইন্ডিয়ান ফিলোসফি, দেখো কতগুলো জায়গা থেকে materialism এই কনসেপ্টটা আসছে। So Roy approvingly refers to the ancient Indian materialism of Charvak or Lokayata. So according to Roy, the long process of the development of naturalist, rationalist, skeptic, agnostics and materialists, though in ancient India found culminations in the Charvak systems of philosophy. আমি দু জায়গায় দুরকম ভাবে ব্যবহার করে ফেলেছি মনে হয় ওয়ার্ডটা, তোমরা না একই আছে, চারবাক বলে আমি নর্মালি করেছি। অ্যাকচুয়ালি কেউ যদি আমাকে এখন জিজ্ঞাসা করে স্পেলিংটা ইন্ডিয়ান সিস্টেমস প্রপারলি CARVAKA, ঠিক আছে, চারবাকা, এবং মানে মাথায় বার থাকবে। So systems of philosophy which can be compared with Greek Epicureanism and such is to be appreciated as a positive outcome of the intellectual culture of ancient India. এবার আসি তার জায়গাতে মডার্ন মেটেরিয়ালিজম কি, এইটাই হচ্ছে আমাদের মানে রয়ের মেটেরিয়ালিজমের লাস্ট। So according to Roy, modern materialism is the outcome of scientific thinking since the time of Democritus. Explaining the meaning of materialism in the 6th chapter titled Modern Materialism, Roy described materialism as the explanations of the world without the assumptions of anything supernatural. And he states that the efforts made throughout the ages for such an explanations have established a monistic view of the universe and revealed the substratum of everything, the body, mind, soul, as a material substance, a physical entity, and largely known and progressively knowable. Existence precedes thought, things, ideas, matter, spirit. Okay, তো তাই আমার যে জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে যে এই যে তার পরবর্তীকালে তিনি বলার চেষ্টা করছেন যে কোয়ান্টাম ফিজিক্সের যে তত্ত্ব, ঠিক আছে, এই কোয়ান্টাম ফিজিক্সের যে সেখানে কিরাম যে ফিজিক্যাল যে এলিমেন্টস বা পার্টিকেলস গুলো তো একটা বড় ভূমিকা রাখে, তাই সেই জায়গাটা থেকে তিনি বলছেন যে however they don't suggest that the old philosophical concepts of substance has turned out to be a metaphysical category or it can be altogether discarded, ঠিক আছে। and next কি বলছে, the substratum of the universe is not matter as traditionally conceived but it is physical as against mental or spiritual, so it is a measurable entity. ওকে, তাহলে দুটো গেল। পরে তিনি কি বলছেন, obvious prejudice criticism the philosophy hitherto called materialism may be renamed physical realism. এই যে মেটেরিয়ালিজম তার দেখো নামটা এবার ওখানে গিয়ে যেটা আসছে তিনি নাম দিচ্ছেন ফিজিক্যাল মেটেরিয়ালিজম, একদম মানে ফিজিক্যাল রিয়েলিজম, মানে আমার কি বস্তুবাদের দিকে আবার আসছে, ঠিক আছে, ফিজিক্যাল রিয়েলিজম যে জায়গাটা আসছে। দ্য ক্রাইসিস অফ মডার্ন মেটেরিয়ালিজম তিনি যে জায়গাটা বলছেন সেটা খুব প্রাসঙ্গিক এই কারণে যে এইখানটাতে তিনি দুটো জায়গার কন্ট্রাস্টটা কি সেটা দেখানোর চেষ্টা করছেন। The crisis of materialism in the 7th chapter of his book Materialism, according to Roy, in the last analysis, the crisis, quote unquote, involved the conceptions of matter and it didn't affect the existence of matter as such. So the crisis simply exposed the inadequacy of the old atomist theory and it simply showed that the atom was not the ultimate irreducible state of matter. Okay, the substance of the crisis word in words of Roy that it appeared to reduce matter from mass to energy, মানে আমি এই জায়গাটাকে বারবার বলবো তোমরা দেখে নাও, that it appeared to reduce matter, ঠিক আছে, reduces matter from mass to energy or radiations, এই জায়গাটা হয়ে যাচ্ছে মডার্ন মেটেরিয়ালিজমের যে কনসেপ্ট সেখান থেকে এই জায়গাটা আসছে। So there was nothing particularly new in the change conceptions of the nature of matter. So according to Roy, which could turn overall traditional theories of physics and mechanics. দুটো জায়গা থেকে এইটা হচ্ছে মানে ক্রাইসিস অফ মডার্ন মেটেরিয়ালিজম যে জায়গাটা যাচ্ছে সেটা হচ্ছে এইটা। আর লাস্ট তিনি কি করছেন যে
এই যে এ প্রায়োরি এবং এ পস্টেরিয়রি কনসেপ্ট, সেটাও কিন্তু তার একটা মানে থিওরির মধ্যে কিরম ভাবে আসছে দেখো, যে বলছে যে he believed that metaphysical concepts must be constantly revised in the light of empirical knowledge. ঠিক আছে, if the nature of the contents of a priori metaphysical concepts such as space, time, substance and causality could not be revealed a posteriori by the advance of the empirical knowledge of the objective reality, they should be discarded as empty abstractions. এবার কি এ প্রায়োরি কি এ posteriori আশা করি এখন কিছুটা হলেও জানা আছে। এ প্রায়োরি কথাটা আমি যদি বলি তখন আমি কি বলি, মেনলি কি বলি, যে আমি যে সমস্ত আইডিয়াগুলোকে আগে থেকে অ্যাজিউম করে নিয়েছি, হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্সপিরিয়েন্স, যে নলেজগুলো আমার আছে। আর পস্টেরিয়রি কি হয়, পরত সাধ্য, হুইচ ইজ ডিপেন্ডেন্ট অন এক্সপিরিয়েন্স। কান্টের থিওরিতে আমরা ভালোভাবে এটাকে দেখতে পাই। এবার এখানে তিনি বলছেন যে এ প্রিয়রি মেটাফিজিক্যাল কনসেপ্টস গুলোই যদি আমার কাছে রিভিল না করে, তাহলে অ্যাপোস্টেরিয়রি কনসেপ্টস গুলো সেখানে আমার এমটি অ্যাবস্ট্রাকশনস হয়ে দাঁড়ায়। ঠিক আছে, whenever says Roy says that any philosophical doctrine is rendered palpably untenable by verified results of scientific research and it must go, otherwise philosophy could not claim to be the science of sciences, a logical systems of knowledge. তাহলে এই হচ্ছে মানে তার যে ফিলোসফি, মানে অ্যাকচুয়ালি পলিটিক্যাল থিঙ্কার বা পলিটিক্যাল এনথুসিয়াস্ট অ্যাজ এ ফিলোসফার, তার হচ্ছে এই কারণে বলছেন যে লজিক্যাল সিস্টেমস অফ নলেজকে তৈরি করতে গেলে আমাদের এর বাইরে কিন্তু গেলে কখনোই হবে না, প্রথমত এইটা। ঠিক আছে, এইবার আসছি আমরা তার এই যে পোর্শনটা, রয়েস মেটেরিয়ালিজম অ্যান্ড ট্র্যাডিশনাল মেটেরিয়ালিজম কিরম হচ্ছে দেখো, যে রয়েস মেটেরিয়ালিজম ডিফারেন্ট ফ্রম ট্র্যাডিশনাল মেটেরিয়ালিজম ইন জেনারেল, যদি কেউ বলে, অর টু বি মোর এক্সাক্ট, মানে এইটা একটা প্রশ্নের মতো করে, যে হাউ ইজ রয়েস মেটেরিয়ালিজম ডিফারেন্ট ফ্রম ক্লাসিক্যাল অর অ্যানশিয়েন্ট গ্রিক মেটেরিয়ালিজম অ্যান্ড মডার্ন মেটেরিয়ালিজম। ওকে, however, before we enumerate the important difference between Roy's materialism and traditional materialism, it is worthwhile to draw attention to important similarities between them. Key with the two basic tenets of materialism according to Russell's are one, ভালো করে এটাকে নোট নাও, সোল রিয়েলিটি অফ ম্যাটার একটা, আর নাম্বার টু দ্য রেজিনস অফ ল। তাহলে দুটো জিনিস পাচ্ছি এখানে। রয় হ্যাজ অ্যাকসেপ্টেড বোথ দিস বেসিক reality of matter a regime of law. Therefore, broadly speaking, Roy's philosophy is in the traditions of materialism. However, there are also important differences between Roy's materialism and traditional materialism. Kirakom, Roy's materialism is a restatement of traditional materialism in the light of contemporary scientific knowledge, and also materialism restated with the help of the latest scientific knowledge is the only philosophy possible, যেটা এমনি ফিলোসফিটা পসিবল হতে পারে, সেইটা জায়গাটা দেখানোর চেষ্টা করছে। এবং সেখানে কি বলছেন, যে মেটেরিয়ালিজম মাস্ট বি ডিসোসিয়েটেড ফ্রম সার্টেন নোশনস হুইচ হ্যাভ বিন রেন্ডার্ড আনটেনেবল বাই দ্য লেটেস্ট ডিসকভারিজ অফ সায়েন্স। যেখানে আমাকে দুটোকেই দেখতে হবে, তা নাহলে কিন্তু সম্ভব। এবং শেষে উনি কি বলছেন, যে মেটেরিয়ালিজম অ্যাজ ফিজিক্যাল রিয়েলিজম, যেটাকে রিনেম করলেন, এবং তারপরে তিনি যেটাকে করতে চেষ্টা করছেন, যে scientific objections to the term materialism should be obviated if the new philosophy is called physical realism. Thus, Roy's materialism is revised and renamed to avoid confusion. So, Holbach, the great modern materialist of 18th century, expound a deterministic type of materialism in the light of evidence from the contemporary sciences. Okay, তাহলে এই যে দুটো আমি যে করার চেষ্টা করলাম, মানে দেখার চেষ্টা করলাম, তো সেখান থেকে তিনি কি বলছেন, যে ফিজিক্যাল মেটেরিয়ালিজম গুলো বা ডিটারমিনিজম যা বলে ইন দ্য লাইট অফ লেটেস্ট সায়েন্টিফিক নলেজ যদি আমি দেখার চেষ্টা করি, তাহলে সেখানে কার জায়গাটা বেশি, একদম সায়েন্টিফিকেরই না, সায়েন্সের। ওকে, সায়েন্স ছাড়া কিন্তু তিনি এটাকে করবেন না। তাই সায়েন্স বা ফিজিক্যাল রিয়েলিজমে যখন যাচ্ছে, মেটেরিয়ালিজমের কনসেপ্টটা তিনি দেখার চেষ্টা করছেন। এবার দুটোকে
পাশাপাশি ফেলে দেখার চেষ্টা করি। এত কিছু যে আমরা এত